নগ্নবীজি আবৃতবীজি অধ্যায় হচ্ছে বললেন যে এটা ওই একটা বলেন। একটা বললাম যে কালকে আর পরশু দিন। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা শেষ করে দেব। সবগুলো আমি বলছি জানতে চাও জানো প্রথমে তাহলে উদ্ভিদ যদি পড়তে যায় আমরা উদ্ভিদ আর প্রাণী জীব তো দুইটা নাকি একটা উদ্ভিদ একটা প্রাণী আছে উদ্ভিদ যদি পড়তে যায় এখন উদ্ভিদটাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা পুষ্পক একটা অপুষ্পক একটা পুষ্পক মানে যাদের ফুল হয় তারা এক প্রকার যাদের ফুল হয় না ওরা এক প্রকার ঠিক আছে তাহলে উদ্ভিদকে প্রথমে দুই ভাগে ভাগ করলাম পুষ্পক পুষ্পক পুষ্পকগুলো আমরা দুই ভাগে ভাগ করবো একটা নগ্নবীজি একটা আবৃতবীজি যাদের ফুল হয় এরা হচ্ছে দুই ভাগে ভাগ করবো নগ্নবীজি আবৃতবীজি যেগুলার বীজটা ফলের ভিতরে লুকানো থাকে ওটা হচ্ছে আবৃতবীজি আবৃত করা থাকছে ফলের ভিতরে যেরকম আম লিচু আর কিছু কিছু থাকে যেগুলা ডিরেক্ট বীজটাই থাকে বাইরে কোনো ফল থাকে না ডিরেক্ট বীজটাই থাকে এগুলাতে হ্যাঁ বাদাম বাইরে খোসা আছে না আচ্ছা আচ্ছা তাহলে নগ্নবীজি আবৃতবীজি আর দেখবো উদাহরণগুলো নিচে দেওয়া আছে সাইকাস তোমাদের বই নাম সাইকাস এটা হচ্ছে নগ্নবীজি শুধু বীজটাই আছে বাইরে ফল নাই ঠিক আছে ডিরেক্ট বীজ তাহলে কোনো কিছু আবৃত থাকবে না তাহলে প্রথম উদ্ভিদ হচ্ছে ফুল থাকবে বা ফল থাকবে আর থাকবে না এ নিয়ে একটা দুইটা ভাগ যাদের এখন থাকবে ভাবলাম তো ওরা নগ্নবীজি কারোটা বাইরে কোনো কিছু মানে ফল যেটা ফল হয় আর কি বীজটা ভিতরে লুকানো থাকে ওটা হচ্ছে তোমার আবৃতবীজি যেটা থাকে না ওটা নগ্নবীজি আবৃত বীজগুলো আবার দুই প্রকার একটা একবীজপত্রী একটা দ্বিবীজপত্রী আবৃত বীজগুলার কারো বীজটা দুইটা পত্র থাকে ধরো যে এটা একটা বীজ দুই ভাগে ভাগ করা যায় ইচ্ছা করলে তাহলে দুইটা পত্র আছে দুই বীজ পত্র আর ধরো কোনো ভাগ করা যাচ্ছে না লিচুটাকে কি লিচুর বীজ যেটা আছে ওটাকে ভাগ করতে পারবো না তাহলে এক বীজ দুই বীজ আমারটা ইচ্ছা হলে ভাগ করা যাবে ঠিক আছে আরো ধরো যে শিমের এগুলো তো ভাগ করা যায় নাকি তাহলে ওরকম এবার আমরা আসলে পড়াশোনা করবো আজকে এই যে নগ্নবীজি আর আবৃতবীজি ঠিক আছে আমরা ওইটা নিয়ে এখন চলে যাই তাহলে আচ্ছা তো ওদের নিয়ে প্রথমে যদি একটা পার্থক্য করি তাহলে যে যাদের বীজ হয় ফল হয় ওদের তো অবশ্যই গর্ভাশয় লাগবে তাহলে ওদের হচ্ছে গর্ভাশয় থাকবে নগ্নবীজি থাকবে না আবৃতবীজ থাকবে নগ্নবীজি থাকবে না ওটাতে বলতেছি ধরো যদি আবৃতবীজি তাহলে গর্ভাশয় থাকবে ওদের ফুল থাকবে ফল থাকবে বীজও থাকবে ওদের কি ফল থাকবে না বীজ থাকবে আবৃত থাকবে না এগুলাই বলবো পার্থক্য নগ্নবীজ আর আবৃত বীজের মধ্যে পার্থক্য কি প্রথম বলবো এদের গর্ভাশয় থাকে তাদের আবৃত বীজের গর্ভাশয় থাকে নগ্নবীজের গর্ভাশয় থাকে না ঠিক আছে তারপরে এদের ফল হয় আবৃত বীজের ফল হয় নগ্নবীজের ফল হয় না ঠিক আছে এদের বীজটা খোলা থাকে কি আচ্ছা বীজটা খোলা থাকে কার নগ্নবীজে আচ্ছা এই যে এখানে ক্রস দিছি মানে থাকে না আর কি এটা বুঝেছি ঠিক আছে তাহলে বীজ কি নগ্নবীজের বীজ কি খোলা আবৃত বীজের বীজ কি আবৃত থাকবে তিনটা পার্থক্য শেষ আচ্ছা এগুলাই বলবো আর কি অবকাশ মতো দরকার নেই আমরা ওগুলো নেই এই যে কিছু উদ্ভিদের উদাহরণ দিচ্ছে এখানে ছবি দেখাইছে এগুলা কি সবগুলো কি নগ্নবীজি ঠিক আছে এইগুলো ফল তো আমরা দেখছি মনে হয় রাস্তার গাছগুলো দেখা যায় আমগুলো নিচে দেওয়া থাকবে যাদের তোমাদের পরীক্ষা হবে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লেখ ঠিক আছে তাহলে বলবো এরা বহুবর্ষজীবী অনেক বছর বাঁচে তাহলে বহুবর্ষজীবী জীবিত থাকে তারপরে চিরসবুজ সবুজ থাকে যাও আচ্ছা তারপর কি স্পোরোফাইট মানে সবসময় এরা টুয়েন এন তাহলে না মনে রাখতে হবে ঠিক আছে তাহলে ওরা আবার কি হতে পারে বলা টুয়েনও হতে পারে এনও হতে পারে কিন্তু এরা সবসময় কি টুয়েন মনে রাখবার নগ্নবীজি মানেই সুযোগ সুবিধা কম বেশি কমায় আছে আবৃত একটু আপডেট ভাষা ঠিক আছে এটুকু একটু তুলনা করা তাহলে এটা বহুবর্ষজীবী এটা চিরসবুজ এটা স্পোরোফাইট মানে টুয়েন এদের গর্ভাশয় আচ্ছা এদের গর্ভাশয় থাকবে নেই গর্ভাশয় গর্ভমুণ্ড নেই আচ্ছা নেই আচ্ছা থাকবে এখানে আমি আটকে গেছি আচ্ছা তাহলে গর্ভাশয় গর্ভান্তর কিছুই নাই এটা ওটার আছে ঠিক আছে এবার ফল সৃষ্টি করে না দেখলাম একটু আগে পরাগরেণু সরাসরি ডিম্বক গ্রন্থে পতিত হয় তাহলে ফল একটা যদি একটা ফল হইতো ফলের ভিতরে বীজটা লুকানো আছে ঠিক আছে তাহলে
যদি এর ফলটাই না থাকে, এটা যদি বীজ হয়, ঠিক আছে, বীজটা যে তৈরি করবে, সরি, এটা যে এটা যে এর মধ্যে যে পরাগায়ন হবে, বাইরে কোনো আবৃত নাই, সরাসরি এখানে চলে আসতেছে, ওই জন্য পরাগরেণু যে একটাতে পুং বা স্ত্রী পুং থেকে যেটা আসবে, পুং রেণু যেটা পরাগরেণুটা, ওটা কি ফলের মধ্যে তাহলে আসবে আগে না, ডিরেক্ট বীজে চলে আসতেছে। তো বীজের মধ্যে তোমার আছে কি ডিম্বক, ওখানে সব কিছু আছে, তাহলে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হচ্ছে, ঠিক আছে, যেখানে ডিম্বক ওখানে ডিরেক্ট চলে আছে, ফলের কোনো আবরণগুলোকে বাধা দিচ্ছে না, এটাই বলছে। আচ্ছা, বলছে দ্বিনিষেক ঘটে না। দ্বিনিষেক তোমরা যখন 9 10 পড়ছিলাম, বা এখানেও পড়বা, ইন্টারেও পড়বা, যখন নিষেক পড়ছিলাম আমরা, তোমাদের ওটা 11 অধ্যায় ছিল না 9 10-এর হ্যাঁ প্রজনন অধ্যায়টা, ছিল তো। যে উপরে একটা এরকম একটা ছিল, উপরে এরকম 3টা দেখছিলাম, নিচে একটা দেখছিলাম, ঠিক আছে, এখান থেকে একজন চলে আসবে, এখান থেকে একজন চলে আসে তৈরি করছিল, বাকিগুলোতে থাকে যাচ্ছিল, এইগুলো আবার যায় কেউ তৈরি করছিল, 3টা মিলে যুক্ত হয়েছিল না। হ্যাঁ আচ্ছা, কারো কারো 3টা যুক্ত হয়, তাহলে নিশ্চয়ই আবৃত বীজ হবে এরকম, 3 নিষেকও ঘটতে হয়, সরি বলবো, দ্বিনিষেক মানে হচ্ছে একবার নিষেক ঘটলো, আরও তো কেউ ছিলই, এদিকে ছিল না আরো পাশেরগুলা, তো এগুলো যা মিলিত হয়েছে, এটা তো প্রধান নিষেক হয়েছেই, পরে আরেকটা নিষেক ঘটতেছে না, ওই জন্য বলে দ্বিনিষেক। তাহলে এদের দ্বিনিষেক কি হয় কি না, দ্বিনিষেক ঘটে না এদের, আর আবৃত বীজেদের দ্বিনিষেক ঘটে, বুঝছো? প্রথম নিষেক এটা সবার জন্য হয়, তাই ঠিক আছে, আরও এগুলোতে ছিল, এগুলো যুক্ত হয়েছিল পরে আসে, ঠিক আছে, তাহলে এগুলো কি সহকারী কোষ ছিল না, হ্যাঁ সবাই এগুলো প্রতিপাদ কোষ, প্রধান কোষ, এগুলো বলছিল, মনে আছে? আচ্ছা, তাহলে এগুলো যদি মিলিত হয় আরও তো ঘটিত করতে পারে, দ্বিনিষেক এদের ঘটে না, আবৃত বীজের ঘটে, ঠিক আছে। এবার কি লিপ স্কেয়ার, ঠিক আছে, এক ছবি দেখাই, লিপ স্কেয়ার ছবি দিছে এখানে, এই যে কোনো উদ্ভিদের দেখাবো ওখানে, বলো তো একটা পাতার মধ্যে দেখায়, এটা উঠে চলে গেছে, এটা দেখাবো না, দেখো এইটাই বলে লিপ স্কেয়ার। তাহলে আমাদের কি যখন নগ্নবীজ উদ্ভিদ, এদের মধ্যে এটা থাকে, লিপ স্কেয়ার থাকে, যেগুলো দিয়ে লিপ স্কেয়ার ছবি কি এটা ছবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিপ স্কেয়ার ওদের থাকে। তারপর জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল কোষ থাকে না, তাহলে আমরা মনে রাখবো এখানে জাইলেমের ভাই নাই, জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, জাইলেমের ভাই নাই, ফ্লেমের সঙ্গী নাই, জাইলেমের, হ্যাঁ জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, লিখে নাও, খাতা লিখে নাও এটা, নেই নাই এখানে, না তাহলে থাকতে পারে, আমি জানি না, আমি বই পড়ছি এটা তো। তাহলে জাইলেমের ভাই নাই, তাহলে জাইলেমের নগ্নবীজ উদ্ভিদ করতেছে, কিন্তু এটা বানাতে তাহলে আবৃত বীজ জাইলেমের ভাই না শুধু মারা দেওয়া যাবে না, কি করতেছে এটা মাথায় রাখতে লাগবে। নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমের ভাই নাই, মানে জাইলেম কোষের ভেসেল টিস্যুটা থাকবে না, বুঝছো না? জাইলেমকে আবার 3 ভাগে ভাগ করা হয়, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্রেনকামা, জাইলেম ফাইবার, পড়ছো না এগুলা? হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি জাইলেম পড়ে, নগ্নবীজ উদ্ভিদের জাইলেমের যে ভেসেল থাকার কথা ছিল, তাহলে ভেসেলটা থাকবে। আর ফ্লোয়েমে কি কি থাকে? শিপ কোষ, সঙ্গী কোষ, তাহলে ফ্লোয়েমের নগ্নবীজ উদ্ভিদগুলার, কোষ নেই, নগ্নবীজি উদ্ভিদগুলার ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকবে না। হ্যাঁ, ওই জন্য বললাম জাইলেমের ভাই নাই, তাহলে এখানে বলবো ফ্লোয়েমের সঙ্গী নাই, ঠিক আছে। একবীজপত্রী উদ্ভিদের জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, হচ্ছে মানে জাইলেম টিস্যুর ভেসেলটা নাই, ফ্লোয়েম টিস্যুর সঙ্গীটা নাই, এগুলো কি টিস্যু, ঠিক আছে, এটা মনে রাখবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে কিসের জন্য এগুলো? এক বীজের জন্য, দ্বিবীজ বলে নাই বা বীজপত্র, এক বীজ বলছি, সরি নগ্ন বীজের জন্য। আবার বলি ফ্লোয়েম টিস্যুটার সঙ্গে থাকে না, এই যে বললাম যেটা, এই দুটার জন্য বললাম, ঠিক আছে। আচ্ছা, আবার আর্কিগোনিয়াম বা অ্যানথেরিডিয়াম উপস্থিত, আর্কিগোনিয়াম অ্যানথেরিডিয়াম, এটা হচ্ছে আদি যেগুলো ছিল, আদি উদ্ভিদগুলো ছিল, ঠিক আছে, এদের স্ত্রী জনন কোষ, যেটা স্ত্রী জনন কোষ, অ্যানথেরিডিয়াম হচ্ছে পুং জনন কোষ, মানে অনুপস্থিত, উপস্থিত থাকবে এরা, ঠিক আছে, এটা বলবো। তাহলে আর্কিগোনিয়াম মানে মানে স্ত্রী জনন কোষ, আর অ্যানথেরিডিয়াম মানে স্ত্রী জনন কোষ, এটা এটা থাকবে এটা, ঠিক আছে। আচ্ছা, লিপ স্কেয়ার তো বলে দিলাম, লিপ স্কেয়ার একটু বললাম, আমরা ছবি দিছি জাস্ট। নগ্নবীজি উদ্ভিদের সাইকাস, একটা উদাহরণ হচ্ছে সাইকাস। তো কোনটি নগ্নবীজি উদ্ভিদ? সাইকাস। সাইকাস নিয়ে আলাদা আলোচনা করছি, আর দেখি তাহলে যদি বলে সাইকাসের বৈশিষ্ট্যগুলো লেখো, আগে যেগুলো পড়লাম ওগুলো মারা দিতে পারবো না, ওগুলো দিলেও হবে। এখন তাও আলাদা কিছু আছে আর বৈশিষ্ট্য, ওগুলো তো সবগুলোই ওর বৈশিষ্ট্য, ঠিক আছে। আলাদা কিছু বৈশিষ্ট্য বলতে পারি ইচ্ছা হলো, যেগুলো কেমন, একে পাম ফান বলা হয়, কোনটিকে পাম ফার্ম বলা হয়? সাইকাসকে। এটা কি জীবন্ত জীবাশ্ম? জীবন্ত জীবাশ্ম এই জন্য বলা হয় যে এটা দিয়ে এগুলো কি হয়, জীবাশ্ম তৈরি করা হয় এটা দিয়ে, আগে যেগুলা মরে গেছে,
এখন ওদের ধ্বংসাবশেষ যেগুলো আছে, ধ্বংস শেষ হয়ে পেট্রোল তেল এগুলো পাচ্ছি না, ওগুলো বলি না জ্বালানি জীবাশ্ম, এখান থেকেই জ্বালানি বের হয়। কিন্তু এরও আগের কিছু পাওয়া গেছে, কিন্তু এখন আবার সাইকেল বাঁচে আছে, ওই জন্য জীবন্ত জীবাশ্ম, আর ওগুলো শুধু জীবাশ্ম। ঠিক আছে, আচ্ছা তাহলে সাইকাসকে পাম ফান বলতে পারি, এটা জীবন্ত জীবাশ্ম। বাংলাদেশে কয়টি আছে, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশে কয় প্রজাতির সাইকাস আছে? 3 প্রজাতির। কোরালয়েড মূল, যদি সুন্দরবনে যাও বা ওখানে যেন খুব ভালো করে দেখা যায় আর কি, আমি যে গেছিলাম দেখছিলাম। তো ধরো এখন যেখানে যত কোনো কোনো উদ্ভিদ আছে, ধরি এটা উদ্ভিদের তো মূল আছে, তো ও তো মাটি দিয়ে ঢাকানো আছে, তো সাইডে দেখবা আরো ওর থেকে কিছু মূল আরো জন্ম নিচ্ছে। এই যে মূলগুলো তৈরি হয়ে গেলে হচ্ছে কোরালের মূল, তাই সাইকাসের ওরকম মূল থাকে, এই মূলগুলো কোরালের মূল। ঠিক আছে, তোমাদের বই ব্যাখ্যা দেওয়া আছে যেগুলো কোনো পুষ্টি পায়, একসময় রূপান্তর হয়, কেমন রূপান্তর হয়, রূপান্তর হওয়ার পর একটা মূল তৈরি হয়, এটাকে কোরালের মূল বলে। একটু বই থেকে দেখে নেবে। ঠিক আছে, আমি তো বলে দিই। তবে দিন নিষেক এর হচ্ছে ঘটে না, বলছিলাম ওখানেই তো পড়লাম, এক বীজ নগ্ন বীজে দিন নিষেক হয় না, হ্যাঁ। তাই এর দিন নিষেক হয় না, ওটাই আবার তুলে দিচ্ছে। আবার আগে লাইনটা কি? হ্যাঁ, কচি ও পাতা। কচি পাতার ভার্নেশন সারসিনেট, এই যে ছবিটা আট করে দিচ্ছে, প্রথম যে পাতাটা তৈরি হচ্ছে ওটা একটু বেঁকে যায়, তো এইটাকেই বলা হচ্ছে সার্কিনেট। আর এই যে প্রথমে বের হচ্ছে না, এটা বলে ভার্নেশন, বেঁকে যাওয়ার অংশটাকে বলে সারসিনেট। বেঁকে যাওয়ার মানে হচ্ছে সারসিনেট, ওই জন্য বলছে কচি পাতার ভার্নেশন, ওটাকে বলে সারসিনেট। ঠিক আছে, আচ্ছা এগুলা যে বইটা তোমাদের দেওয়া আছে ওই বইটা থেকে দেওয়া আছে। ঠিক আছে, লিপ স্কেয়ার থাকে, তাহলে এর থাকে শুক্রাণু উদ্ভিদ মূলের সর্ববৃহৎ। এর শুক্রাণুটা যতগুলো উদ্ভিদ আছে সবগুলো উদ্ভিদ এর শুক্রাণুটা হচ্ছে বৃহৎ বড়। এটা মেডিকেল বলো বোর্ড পরীক্ষা বলো, দুইটার জন্য ইম্পর্টেন্ট, যে কার শুক্রাণু সব থেকে বড় সর্ববৃহৎ, তাইলে হবে সাইকাস। আরেকটা, এটা দেখতে লাঠিমার মতো, তো বলবো কাঠটা লাঠিমের মতো, সাইকাস। আরেকটা সচল ও বহু ফ্লাজেলা বিশিষ্ট, তাহলে একটা এরকম ধরো তো শুক্রাণু, ফ্লাজেলা মানে বলছিলাম না আগে যেমন বলছিলাম ব্যাকটেরিয়া ফ্লাজেলা সৃষ্টি করছিল, যেটাতে সাহায্যে চলাচল করতে পারে, তাই এর ফ্লাজেলা কেমন? তাহলে বহু ফ্লাজেলা বিশিষ্ট। ওদিকে বলছিলাম চারপাশে থাকতে পারে ফ্লাজেলা, ওই চুল দিয়ে পড়াইছিলাম, একটা থাকতে পারে, কারণ এক গুচ্ছ থাকতে পারে, পেটটা হচ্ছে বহু, তাহলে সাইকেলটা হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট। ওটা আমার বুঝতে পারে। আচ্ছা, বই থেকে পড়ে নেওয়া, বইটাতে দেওয়া আছে সুন্দর করে সাজায়। এখানে ভিডিওর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, সারসিনেট কি, ও ভার্নেশনটা কেমন, সারসিনেট। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, ও শুক্রাণুটাতে সর্ববৃহৎ, এটা ব্যতিক্রম বৈশিষ্ট্য নেয়, সবচেয়ে বড় লাঠিমের মতো, আর ফ্লাজেলা বিষয়টা মনে রাখো। আচ্ছা, এটা তো গেল। এবার সাইকাসের জনন, এর হচ্ছে 2 ধরনের জনন হবে, একটা যৌন জনন আছে, অযৌন জনন আছে, আর একটা যৌন জনন আছে। ঠিক আছে, এই যৌন জনন আর একটা অযৌন জনন। অযৌন জননটা কি হয়? আচ্ছা, তাহলে কাণ্ডের গোড়া থেকে সৃষ্ট মুকুল, প্রথমে কাণ্ড থাকে, এই যে কাণ্ড আছে সব অ্যাড করে দিছি। ঠিক আছে, তাহলে কাণ্ড থাকবে, কাণ্ডের গোড়া থেকে একটা মুকুল অথবা কি জানি সৃষ্টি হবে, এই যে আচ্ছা এটা প্রধান মুকুল। ঠিক আছে, মুকুল অথবা আচ্ছা কাণ্ডের গোড়া থেকে সৃষ্ট মুকুল অথবা স্বল্পভাবে অক্ষ থেকে সৃষ্ট বুলবের মাধ্যমে। আচ্ছা, কাণ্ডের গোড়া থেকে মুকুলগুলো আছে, কাণ্ডের গোড়া, এই যে গোড়া এখানে আছে না, এখান থেকে ইচ্ছা হলে একটু আগে দেখছিলাম না সাইকাসের কি মাটিতে থাকবে কিছু সৃষ্টি হতে পারে এরকম, তাহলে মনে করো যে এখানে কিছু মুকুল থাকতে পারে, আর এটা হচ্ছে প্রধান মূল। এটা হচ্ছে তোমার কোরালাইটের মূল বোঝাইছে, কোরালাইট মূলের জন্য দেখছিলাম প্রধান মূল থাকে, প্রধান মূল বাদেও সাইডে কিছু থাকতে পারে, এগুলো বলছিলাম কি কোরালাইট মূল, বললাম না একটু আগে, এটা ওটার জন্য না। আচ্ছা, ধরলাম যে এবার কি কাণ্ডের গোড়া থেকে, কাণ্ডের গোড়া, এখানে যদি কোনো একটা সাইকাসের মতো সৃষ্টি হয়, তাহলে এমনও ও বংশ বিস্তার হতে পারে, কাণ্ডের গোড়া থেকে কিছু সৃষ্টি হতে পারে, এটা তাহলে কি বলবো, কাণ্ডের গোড়া থেকে সৃষ্ট মুকুলের মাধ্যমে। আরেকটা হতে পারে কি শল্কপত্রের অক্ষ থেকে সৃষ্ট বুলবিলের মাধ্যমে। শল্কপত্র একটু আগে দেখাইছিলাম না, শল্কপত্র, এই যে এটা লিপ স্কেয়ার বা শল্কপত্র থাকে, এখানে ধরা যায় আছে, এখান থেকে যদি কোনো আবার ধরা যায় কি সৃষ্টি করবে, হ্যাঁ এটা যদি হয় তাহলে এটা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে নতুন উদ্ভিদ তৈরি যাবে, এটার মাধ্যমে হতে পারে, এটা বুঝেছে। এটা গেল আর কি ওটা, এটা তাহলে অযৌন জনন। ঠিক আছে, এটা যৌন জনন না। আর এখানে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে আমার যে কোরালাইট মূল, যেটা বললাম যে একটা মূল থাকবে, নাইট্রোজেন বললাম না কিছু না কি জানি গ্রহণ করবে, ব্যাকটেরিয়াগুলোর সাথে ওটা পোষণ করবে, ব্যাকটেরিয়ার সাথে মানে কিন্তু বিকৃতি ঘটে যায়, ব্যাকটেরিয়াগুলো থাকবে এবার বিকৃতি ঘটায় দিবে, ঘটা দেওয়ার পরে যে মূলের মতো তৈরি হবে, এগুলো হচ্ছে কোরালাইট মূল। ঠিক আছে, এটা তাহলে যৌন জনন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটার জন্য, সাইকাসের জন্য বলবে যে সাইকাসের যৌন জনন ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এটা বলবো সাইকা হচ্ছে ভিন্নবাসী,
মানে ভিন্ন ভাষা মানে আলাদা আলাদা থাকবে এক সাইকাস থেকে অন্য সাইকাসে দিবে, তারপরে হচ্ছে জনন করবে। সাইকাস ভিন্ন ভাষী। পুং সাইকাস মানে যেটা পুরুষ সাইকাস, মোচা আকৃতির পুং স্ট্রোবিলাস তৈরি করবে। এটা হচ্ছে তাহলে পুং সাইকাস, মোচা আকৃতির, কলার মোচা থাকে না, ঠিক আছে, কলার মোচা থাকে যেরকম বলে, তাহলে মোচা আকৃতির পুং স্ট্রোবিলাস তৈরি করবে। এটা তাহলে পুরাটার নাম কি? পুং স্ট্রোবিলাস, এই যে লিখেছি। তাহলে আর এগুলো হচ্ছে স্ত্রী। এই যে পুং স্ট্রোবিলাস না দেখা যাচ্ছে ছোট ছোট কি জানি লেখা আছে, ওই একটাকে যদি আমি ধরে এটা ছুটা নিয়ে আসছি এখানে, এটা হচ্ছে বড় করে যদি চিন্তা করি, তো এটা হচ্ছে এটা হচ্ছে মাইক্রোস্প্রোফিল। তাহলে পুরাটা কি পুং স্ট্রোবিলাস, অনেকগুলো শুক্রাণু তৈরি করার জন্য যন্ত্র আছে, তো ওগুলো থেকে একটাকে নিয়ে চলে আসছে। এটার নাম কি? মাইক্রো। ছেলে মানে ওই দিনকে বলছিলাম মাইক্রো মানে ছেলেদের আর কি ছেলে ওই দিনকে। তাহলে ধরো যে এখানে ওরকম পুরুষের জন্য ছোট এটা, আর তাহলে ওই জন্য বলছে মাইক্রোস্প্রোফিল। এটা স্ত্রীর জন্য, এটা বলবো ম্যাক্রোস্প্রোফিল, ঠিক আছে। তাহলে প্রথমে বলবো পুং স্ট্রোবিলাস, এটা কি কথা চেয়েছিল? পুরুষের এই যে অনেকগুলো দেখা যাচ্ছে কিজিমিজি কালি করা, এগুলোকে ধরো একটাকে ছুটে নিয়ে আসছি, এটার নাম হচ্ছে মাইক্রোস্প্রোফিল। এটা নিয়ে যদি ব্যাখ্যা করি, উপরেরটার নাম তাহলে লেখাটা বোঝা যাচ্ছে না কেন? আচ্ছা, এপিফাইসিস না, তাহলে এটার নাম হচ্ছে এপিফাইসিস, তোমাদের বই লেখা আছে। আর এখান থেকে নিয়ে আসলাম একটা ছোট, ওর মধ্যে আবার দেখবা যে এরকম করে ফুলের মতো আট করে দেওয়া আছে, এটার নাম হচ্ছে সোরাস। ওই সোরাসের মধ্যে থেকেই তোমার হচ্ছে পুং রেণু তৈরি হয়। এটা দেখো প্রথমেই সোরাস পুং রেণু তৈরি করলো। ওই সোরাস মানে হচ্ছে তোমার এটা কি, তোমার উপরে থাকবে কি এপিফাইসিস। এপিফাইসিসের মাধ্যমে তোমার কি হবে? পুং স্ট্রোবিলাসে দিয়ে দিবি। পুং স্ট্রোবিলাসে একটা গোড়া থাকবে, এটা দিয়েই তোমার কি হয় তাহলে শুক্রাণু, যেটা পুং রেণু যেটা, তো এটা আবার কি করবে? এই যে পিউপিল থাকবে স্ত্রীর, এটার নাম কি? ম্যাক্রোস্প্রোফিল না, তাহলে স্ত্রীর এই যে তোমার পিনিউল না, এটার নাম আচ্ছা, পিনিউলে আসে প্রবেশ করবে। তা পিনিউলে আসে প্রবেশ করার পর স্ত্রীর জন্য ডিম্বক ছিল, ডিম্বক থেকে স্ত্রীর রেণুপত্র, তারা পুং রেণু স্ত্রীর রেণু তৈরি করছে, ওর সাথে মিলে নিষেক তৈরি করবে, পুরো একটা সাইকেল তৈরি হয়ে যাবে। মানে বুঝতে পারছি? তাহলে প্রথমে পুং স্ট্রোবিলাস একটা বড় করে আট করবো, পরীক্ষা যদি সেই তিনটা ছবি আট করে দেবে। পুং স্ট্রোবিলাসে ছোট একটাকে যদি সাইনে চলে আসে মাইক্রোস্প্রোফিল, স্ত্রীর ওরকম একটা নিয়ে আসছি এখানে ম্যাক্রোস্প্রোফিল, ঠিক আছে। এবার পুং স্ট্রোবিলাসের যদি মাইক্রোস্প্রোফিল যদি দেখি, পুং স্ট্রোবিলাসের মাইক্রোস্প্রোফিলের ছোট ছোট আবার অংশ থাকে ফুলের মতো, ওটার নাম কি? সোরাস। সোরাসের কেন্দ্র থেকে পুং রেণু তৈরি হয়। পুং রেণুটা আবার কি তাহলে তোমার কি মাইক্রোস্প্রোফিলে দিয়ে দিচ্ছে, মাইক্রোস্প্রোফিলের এটা কি এপিফাইসিসে চলে যাবে। এপিফাইসিস থেকে কি আসবে? তোমার স্ত্রীর জন্য যেটা ছিল কি ম্যাক্রোস্প্রোফিল, ওর পিনুলে আসে প্রবেশ করবে। পিনুলে আসার পরে ওখানে আসলো, ঠিক আছে, পিনুলে আসলো, আসার পরে স্ত্রীর জন্য ডিম্বক ছিল, ডিম্বক রন্ধ্র ছিল, তারপর কি ডিম্বাশয় ছিল, ওখান থেকে কি তৈরি করছে? স্ত্রী রেণু তৈরি করছে। তাই এখানকার স্ত্রী রেণু আর ওখানকার পুং রেণু যুক্ত হয়ে নিষেক গড়াই গেছে, নিষেক ঘটছে মানে কি নতুন উদ্ভিদ তৈরি হয়েছে, এবার সাইকাস তৈরি হয়। এটা হচ্ছে জনন, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। আচ্ছা, এগুলা এর থেকে বই আরো ভালো ব্যাখ্যা দেওয়া আছে, এখান থেকে দেখে নিবা। উদ্ভিদ করলে সর্ববৃহৎ সাইকাসের সাথে বললাম, স্ত্রীর মধ্যে তৈরি হয়, এখানে শর্টকাটে লিখে দিচ্ছে, তোমার বইয়েরটা পড়িবা। আমি যেগুলো বললাম এভাবে বই লেখা আছে, ভালো করে ব্যাখ্যা দেওয়া আছে, কথা তৈরি হয়, কথায় যায় মিল মিশে গেল, ঠিক আছে। অথবা আমার খাতায় যে নোটটা নিয়েছিলাম ওখানে আমার এই কথাগুলো লিখে দেওয়া আছে, এই অধ্যায় খুঁজে বের করবো আছে, 7 অধ্যায় ওখানে দেওয়া আছে, কথাগুলো তো সবগুলো মনে থাকবে না। তো সাইকাসের গুরুত্ব, এটা ইম্পর্টেন্ট নৈবেত্তিকের জন্য। প্রথমে স্ফীত কন্দ বীজ হতে অ্যারারুট বালি প্রস্তুত করা হয়। স্ফীত কন্দ তাহলে সাইকাসে থাকতেছেই, ওর একটা অংশ আর কি। স্ফীত কন্দ মানে যেটা হচ্ছে তোমার একটু ফুলে উঠে আর কি, ঠিক আছে, তাহলে স্ফীত হয়ে আছে, বাইরের দিকে বেড়ে যাচ্ছে ওখান থেকে। আর বীজ হতে কি অ্যারারুট বালি প্রস্তুত করা হয়, এটা একটা। আর কচি পাতা পাকস্থলী পীড়া ও চর্মরোগের ওষুধ, তাতে সেই লেভেলে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে বল পাকস্থলী পীড়া আর চর্মরোগের ওষুধ কোনটা? কচি পাতা। কার কচি পাতা? সাইকাসের কচি পাতা, ঠিক আছে। এবার বীজ খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, সাইকাসের বীজটা কি হিসাবে? খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তারপর কাণ্ডের মজ্জা থেকে মদ তৈরি করা হয়। মদ কথা তৈরি হয়, তাহলে সাইকাসের কাণ্ড থাকবে, কাণ্ডের মজ্জা, ঠিক আছে। ওখানে কি তৈরি? মদ তৈরি করে। আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট সর্পমণি, ওই যে যারা সাপের খেলা দেখা বেড়ায়, দেখো না হাতে একটা বলে করি নিয়ে বেড়াচ্ছি, তো ওটা হচ্ছে সাইকাসের অংশ থেকে নিয়ে আসলো, আমরা হচ্ছে চিনি না। তো ওরা বলে সর্পমণি হিসেবে বিক্রি করে, ওরা বিক্রি করে বেড়ায়, এটা দিয়ে এই কাজে লাগবে, ওষুধ এভাবে কাজে লাগবে। তা সাইকাসের স্ত্রী রেণুপত্র, এটা সর্পমণি হিসেবে বাজারে বিক্রি করা হয়।
তো টাকা ইনকাম করতেছে না, তো গুরুত্ব আছে, ঠিক আছে। তাহলে মদ কোথা থেকে? কাণ্ডের মজ্জা থেকে মদ, কচি পাতা থেকে বহুল। আচ্ছা, কচি পাতা সবজি হিসেবে ব্যবহার করি, ওর কচি পাতাটা সবজি হিসেবে ব্যবহার করতে পারি, ওর বীজটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। কচি পাতা পাকিস্তানে পিরিয়ড আর চর্মরোগের ওষুধ হিসেবে কাজ করে। এগুলো জাস্ট বলবো, খ নাম্বারের জন্য এটা আসতে পারে পরীক্ষা, ঠিক আছে। তো ইম্পর্টেন্সটা কি ব্যাখ্যা করো। এবার আসলে কি এক নিজের নগ্ন যে উদ্ভিদ, এগুলা পুরোটা ইম্পর্টেন্ট, ওই জন্য আমার পুরোটা নীল করে দাঁড়ায় দেওয়া আছে, ঠিক আছে। তবে এখানে পড়ে নেবা যে এগুলা প্রথমে এই গ্রুপের লোকগুলা কি শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। তারপর নেটোফাইটা বিবাহের উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা পেন। আমি মনে রাখছিলাম নেটো মানে নে, মিথ্যা কথা, মানে ভুল কথা, ঠিক আছে। মানে শুক্রাণু এটা তাহলে কি ফ্লাজেলা না, এটাতে এটা ফ্লাজেলা আছে। তাহলে জিঙ্কো ফাইটা আর হচ্ছে সাইকোডো ফাইটা, এদের কি আছে বলবা? জিঙ্কো দিয়ে মনে রাখবা জি আছে, আর এ বলবে নে মানে নাই, তাহলে শুক্রাণু নাই, শুক্রাণু কি ফ্লাজেলা নাই, ঠিক আছে, এটা গেল। আচ্ছা, নেটোফাইটা বিবাহের উদ্ভিদে আবার, আচ্ছা এই ব্যতিক্রম না ন্যায় বললাম না, আবার বললাম না ন্যায়, একটু কি বলছিলাম যে নগ্নভোজী উদ্ভিদ মানে কি, ওর জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, তাহলে এর তো ভাই থাকার কথা ছিল না, ব্যতিক্রমী লোক ন্যায়, যেহেতু একবার ন্যায় বলছে 13 লোক, তার মানে ওরও কি বিশাল আছে, তাও সবার বেলা নাই, বেলা আছে, ব্যতিক্রমী লোক না, হ্যাঁ এই তো হয়ে গেল। তাহলে নেটামের পাতা আবৃত বীজ, দেখো আবার বলছে ব্যতিক্রম, এখানে বলছে নে নে কথা আছে, আবার বলছে আমরা তো জানি ওগুলো কি হয়, সাইকাস কি হয়, সাইকাস কি নগ্নবীজি, নে ফের 13 লোক, ফের বলছে আবৃত বীজের মতো বৈশিষ্ট্য পালন করতেছে, আবার তেরামি করছে, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এবার নামিবিয়া এন্ডেমিক, আচ্ছা ওয়েলস টি, বাপরে বাপ কি বলছে আমার, ওয়েল টিস্ট দাঁত ভাঙে গেছে। আচ্ছা ভাই কিছু একটা আছে ভাই, পুংকন দেখতে ফুলের মতো, আচ্ছা এটা কিসের মতো দেখতে? পুং রেণু যে আছে এটা ফুলের মতো, এর দুটি পাতা থাকে, ঠিক আছে। এটা ভাবে পড়ে। আচ্ছা ইফেডরা, এটা ইম্পর্টেন্ট, দিনিশেক দেখা যায়, ঠিক আছে। ইফেডরা মনে রাখবো এক্সেপশনাল, ইফেডরা মানে ব্যতিক্রম, এও ব্যতিক্রম। দিনিশেক কি দেখা যাচ্ছিল এদের মধ্যে? নাই, এই ব্যতিক্রমী লোক লাইটে তুলে আনছে, ঠিক আছে। আচ্ছা তাই হ্যাঁ কি এর দিনিশেক দেখাচ্ছে, শ্বাসকষ্টের ওষুধ এফেড্রিন তৈরি করে, এটা ইম্পর্টেন্ট। এফেড্রিন কোথা থেকে তৈরি করে মনে রাখবো, এক্সেপশনাল জিনিস মানে ব্যতিক্রমী কিছু করবে, মানে ওর জিনিসে ঘটবে, আবার কী করবে ওষুধও তৈরি করবে, ঠিক আছে। কিসের? শ্বাসকষ্টের, এফিড্রিন, নামটা আছে এফিড্রা থেকে এফিড্রিন, এমনি মনে হয়, ঠিক আছে। আচ্ছা জিঙ্কো, এটা কি ব্যতিক্রম? একটু আগে দেখলাম জিঙ্কো নামটা আছে, মানে ভালো লোক, তাহলে জিঙ্কো অবশ্যই জীবন্ত ফসিল, আমরা জানি জীবন্ত জীবাশ্ম, ঠিক কথা। আচ্ছা আচ্ছা তারপর পি, আচ্ছা ভাই রে ভাই এত বড় বাঁশপাতা নামে পরিচিত, এটা মনে রাখা, বাঁশপাতা নামে পরিচিত। তাহলে পোডো কার্পাস, এটা কি পোডো কার্পাস নেরিফোলিয়াস, পোডো কার্পাস নেরিফোলিয়াস হচ্ছে তোমার বাঁশপাতা নামে পরিচিত, ঠিক আছে। আচ্ছা আর এটা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, এটা তো মনে রাখতে হবে। নামটা আমি এটা মনে রাখছি কি, নামটা বড়, এখানে যতগুলো উদ্ভিদের বই যখন পড়বা, যখন নামটা করবা, নামটা বড় গাছটা বড়, ঠিক আছে। আচ্ছা আজ সংক্ষেপে ওইটা দিয়ে দে, সংক্ষেপে ওই যে আছে ব্র্যাকেটের ভিতরে মনে রাখবা, ছিল ওর নামে কিছু একটা ছিল ওরকম। আচ্ছা সব কি আর শর্টকাটে হয়, দু একটা মুখস্থ লাগবে না, ঠিক আছে। এগুলো পড়া শেষ। আর যে নেটো টেটো নেট এগুলা হচ্ছে আমার বানানো, ঠিক আছে, এগুলো তো বই পাবো না, ওখানে লিখে রাখি, বাসায় যখন পড়তে হবে আছে। আচ্ছা নিচে তাহলে কোনটি, এবার দেখো নিচের কোনটি নগ্নবীজির বৈশিষ্ট্য নয়? ফ্লাজেলা কি যুক্ত হবে? মিথ্যা কথা। হুসেল থাকবে, জালেমের ভাই থাকবে? নাই। গর্ভাশয় থাকে না, গর্ভাশয় থাকে না, তাহলে বীজপত্র আছে, পত্র তো থাকবেই, বীজপত্র, এক বীজপত্র দুই বীজপত্র পড়ছিলাম, ঠিক আছে, বীজপত্র তো আছে। আচ্ছা আবৃত বীজি, তাহলে যখন আবৃত বীজি পড়তে আসলাম এখন, তা নিশ্চয় গোটা ওই উল্টা বৈশিষ্ট্যগুলো সবগুলো উল্টা, তাহলে কি গর্ভাশয় এগুলো থাকবে, ফল সৃষ্টি হয়, দিন হিসেবে ঘটে, শুক্র ফ্লাজেলা বিহীন, ওদের ফ্লাজেলা যুক্ত ছিল, বহু ফ্লাজেলা যুক্ত হবে, ঠিক আছে। জালেমটির সাথে সত্যিকার বেশ জালেমের ভাই থাকবে, এখানে ফুলেমের সঙ্গী থাকবে, ওদের ছিল না, তাহলে বীজে একটি বা দুটি বীজপত্র থাকবে, বীজপত্র থাকে এদের দুই, একটি বা দুটি, ওদের কি একটাই থাকবে শুধু, এদের কটা থাকবে? একটা বা দুটো থাকবে, শেষ পার্থক্য করা, ঠিক আছে। আচ্ছা দেখো আপেলের বীজটা দেখা যাচ্ছে, আপেলের তাহলে কি একটাই মাত্র বীজ, একটা দুইটা থাকতে পারে, একটা বা দুইটা। আচ্ছা এবার তাহলে আসে আবৃত বীজ বৈশিষ্ট্যের, আবৃত বীজের বৈশিষ্ট্য। আচ্ছা এদের তাহলে মনে রাখবো, এদের মূলটা হচ্ছে যদি প্রধান মূল থাকে, দ্বিবীজ উদ্ভিদের ক্ষেত্রে প্রধান মূল। আচ্ছা এটা আমি এভাবে মনে রাখছি। আচ্ছা বলো তো ধানের মূলটাকে দেখে মূল মনে হচ্ছে, এটা ধানের মূলটা হচ্ছে সুতার মতো, আর বড় একটা আম গাছের মূলটা আসলে মনে হচ্ছে এটা মূল, তাই এখন মিলাই দেখো তো, দ্বিবীজপত্রী আম গাছের, আম গাছ মনে রাখবা, ধান গাছ মনে রাখবা, তার মনে রাখবা আম গাছের কি মূলটা কি
শক্ত না, মূলের মতোই মনে হচ্ছে, তাহলে আম কাঁঠাল এগুলা তো আসলে মূলের মতোই, তাহলে প্রধান মূল। প্রধান মূল। তাহলে গুচ্ছ মূল কোনটা? ধান গাছ দিয়ে চিন্তা করো, অনেকগুলো সুতার গুচ্ছ দেখা যাচ্ছে, নিচে মূলটা চিন্তা করো, মূল মনে হয় না, তাহলে এটা গুচ্ছ মূল, প্রধান মূল মনে থাকবে। হ্যাঁ হয়ে গেল। তাহলে বলবো তোমাকে যে প্রধান মূল কোনটি? আম, কাঁঠাল, জাম, ধান, ধানের কি দেওয়া হবে, আচ্ছা, ঠিক আছে, ঠিক ওগুলো আছে। মারা দিব, ঠিক আছে? উদাহরণ দিয়ে দিছে। আবৃত্তি যন্ত্রের বৈশিষ্ট্য। আচ্ছা, আবৃত্তি বুঝে আর এগুলাই তো এখানে ইম্পর্টেন্ট, তাহলে নৈবেত্তিকের জন্য সব ইম্পর্টেন্ট, লিখিতের জন্য শেষের দিকে এই অধ্যায় আছে, এখন এগুলো সব নৈবেত্তিকের জন্য চলতেছে। লিখিত একটা চলে গেল সাইকাসের জনন, আর খ নম্বরের জন্য সাইকাসের উপকারিতা, বৈশিষ্ট্য, একটু নেট হোক ব্যাখ্যা দেখলাম না, এগুলো নৈবেত্তিকের জন্য, ঠিক আছে? এবার বলো আমি কি বলছি প্রথমেই, আচ্ছা জালিকা, আবৃতদের জালিকা শিরা বিন্যাস মনে রাখা তো, বলো তো যে ধান গাছ যদি তুমি চিন্তা করো, ধান গাছ কচু কুমারী দেখো, কীর্তন জমা সময় কুমারিকার কচু। জালিকা শিরা বিন্যাস আছে, দেখো এটা ঝালের মতো দেখাচ্ছে না, সব দিকে ছড়াই ছিটাই আছে, হ্যাঁ, সমান্তরাল দেখো তো, সমান্তরাল লেখার মতো দেখাচ্ছে না, হ্যাঁ। তাহলে মনে রাখবো সমান্তরাল আর শিরা বিন্যাস হচ্ছে এইটা, জালিকা মানে জালের মতো দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে জালিকা শিরা বিন্যাস যেগুলো এরকম জালের মতো পাবা ওগুলা জালিকা, আর যেগুলো সমান্তরাল পাবা তো সমান্তরাল। এখন এদের মধ্যে ব্যতিক্রমটা সহজেই ইম্পর্টেন্ট, ওই জন্য এখানে তুলে দিচ্ছে। তা জালিকা তো বুঝলাম জালিকা, কিন্তু দ্বিবীজপত্রীর উদ্ভিদের বৈশিষ্ট্য, তাহলে মনে রাখবো জালিকা, জালিকা কার বৈশিষ্ট্য? দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী কি আম না? আচ্ছা দ্বিবীজপত্রী কি আম? হ্যাঁ আম, ঠিক আছে। হ্যাঁ আম দিয়ে তো মনে রাখা কেমন হচ্ছে? তাহলে সমান্তরালটা পড়ে গেছে। সমান্তরাল তুমি যে ধান গাছ চিন্তা করো, ধান গাছের পাতাগুলা কি এরকম করে থাকে না, হ্যাঁ, সমান্তরাল দেখাচ্ছে না, হ্যাঁ। সমান্তরালে আছে। তাহলে এটা চিন্তা করে সমান্তরাল মানে তাহলে আমি ধান গাছ, তাহলে গম হবে কিনা? হবে, ওরকম যতগুলো পাতা পাবো, ঠিক আছে? আর জালিকাকার হবে তোমার কি, তাহলে আম গাছের কি পাতাগুলো কি সমান্তরালে থাকে? ধানগুলো যেরকম সুন্দর করে সাজানো থাকে, আমগুলো এরকম করে থাকে নাকি? একটা থাকে এইদিক, একটা থাকে এইদিক, একটা থাকে এইদিক, এরকম সাজানো থাকে। তাহলে মনে রাখবো যে প্রধান যেটা পড়ছিলাম, প্রধান প্রধান মূল কাজ ছিল আম টাম, তো ওগুলোর জন্য মনে রাখবো জালিকা, ওই টাইপের যদি কোনো কিছু পাই, তুমি জাস্ট আমাদের যে আশেপাশে যে গাছগালা দেখতে পাই এগুলা দিয়ে চিন্তা করবা। আর সমান্তরাল মানে ধান গম দেখো তো পাতাগুলো সুন্দর করে সাজানো থাকে, সমান্তরাল। তো এটা হলো মূলগুলা যাদের তাহলে কি গুচ্ছ, ওরা সমান্তরাল। আর যেটা হচ্ছে তোমার কি জালিকাকার, ওটা তাহলে প্রধান, ঠিক আছে? তোমার মাথায় রাখবে। আর ব্যতিক্রম কি? ব্যতিক্রমটা মুখস্থ রাখতে লাগবে। কচু কুমারিকা, জালিকাকার ব্যতিক্রম কি? কচু কুমারিকা, ঠিক আছে? আর একবীজপত্রীর ব্যতিক্রম এ বলে দিছে দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী কোনগুলো ছিল? আমটা আমি একটু পড়ছি না, তো ওদের গুলাই হয় সবগুলা তাহলে ওরা। আর ব্যতিক্রম হলে কচু কুমারিকা, আর এটা মনে রাখবো সুলতান চাপা, এটা একটু মুখস্থ হয়ে যাবে। সমান্তরাল স দিয়ে মনে রাখতে পারো সুলতান, সুলতান চাপা স দিয়ে ব্যতিক্রম। হুম। আচ্ছা বাকিটা তো ওই যে কচু কুমারিকা ক ক দিয়ে, আচ্ছা গিরা থাকলো কচু কাকু, আচ্ছা দুর্গাঘাস। হুম। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আরো পড়তেছে, আরো আবৃতবীজী নগ্নবীজী ওদিকে পড়ে চলে আসছি, কারণ আবৃতবীজী পড়তেছে না সব, আরো বৈশিষ্ট্য। আরো বৈশিষ্ট্য কি? বিরুৎ। বিরুৎ মানে কি বলো দেখি? বিরুৎ মানে ধরো যে আছে ভাঙে পড়ে যাচ্ছে, মনে রাখবো এইটা বেশ, যেগুলো ঘাস টাস যেমনি বলবে বিরুৎ, তুমি একটা ঘাস ঘাস বৈশিষ্ট্য নিয়ে চলে আসবে। তাহলে ধর দুর্বা ঘাস, গমের গাছটা কি ভাঙে পড়বে না? ইচ্ছা করলে একটু চাপ দিলে তো ভাঙে পড়বে। তো ধান দেখো একদম নরম যেগুলো থাকবে ভাঙে পড়তে পারবে, একদম চিকনা চিকনা থাকবে, ওগুলো মনে করবা কি? বিরুৎ। এবার দেখো গুল্ম, আচ্ছা রঙ্গন, জবা, গোলাপ, ওর থেকে একটু শক্ত আছে বেশি, তাহলে মনে রাখবো ওর থেকে একটু বেশি শক্ত আছে। রঙ্গন গাছ, গোলাপ গাছ, জবা গাছ, এগুলো বলো থেকে ওদের এগুলো থেকে একটু বেশি শক্ত না, এটা মনে রাখবো। এবার উপগুল্ম, তাই না? আমার এখানে লেখা আছে, কই বার করতো কত বেশি আছে, বার করো। প্রধান মূল গেল, কান গেল, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। আমাদের কলেজেও পাইছি। আচ্ছা মানে 215 বিক্রি আছে তোমাদের কাছে, কথা আমি জানি না। আচ্ছা প্রথমে তাহলে বিরুৎ, যেগুলো পাইলাম ভাঙে যাবে সহজে, ওকে মনে রাখবো বিরুৎ। এবার আছে উপগুল্ম, তারপর আছে গুল্ম, এখানে আছে প্রথমে গুল্ম দিচ্ছে। তাহলে বলো তো, আচ্ছা প্রথমে গুল্ম, আমার মনে পড়ছে সত্যটা।
ওখানে লিখি নেই, তাহলে কোথায় দিয়ে লিখছি? নোট খাতায় লেখা আছে, নোট খাতার জিনিস বলে ওখানে লেখা আছে। তাহলে গুমলো দিয়ে মনে রাখবো রঙ্গন, রং জমাচ্ছে, রং ঠিক আছে, রং টং দিয়ে সাজসজ্জা করা, গোলাপ ফুল দিছে, জবা ফুল দিছে, মানে সুন্দর আছে, ঠিক আছে। ওটার সাথে তুলনা করলে যেটা একদম নরম দুর্ভাগ হয়ে গেল, এটা হচ্ছে একটু শক্ত গুল্ম, তাহলে ভালো লোক। এবার দেখো তো, একটা লোক খারাপ হয়ে বলছে আমি ভালো, ঠিক আছে না? ধরে যে গুল্ম হচ্ছে ভালো, গোলাপ ফুল জবা ফুল সবগুলো ভালো দেখাচ্ছে, তখন ও একটা খারাপ খারাপ হয়েও বলতেছে আমি ভালো, তাহলে বল না যে আমাদের আগাছা টাগাছা সরাইতে লাগবে, তাহলে এখানে উপগুল্মকে মনে রাখবো, একটা নাম, ভালো না খারাপ। তাহলে মনে রাখবো তুই একটা কালা কাসুন্দাকে গালি দিচ্ছি, কালা কাসুন্দা যাওয়াতে বাড়িতে না দাঁত মাছ, কালা কাসুন্দা দাঁত মাছ, তাহলে গুল্ম মানে ভালো, গোলাপ ফুল দিয়ে মনে রাখবো। আর যখন খারাপ মনে রাখবো উপগুল্ম, খারাপ হয়ে ভালো করে দেখাইতে আসছে মানে উপগুল্ম হয়, তাহলে তুই বলবো কালা কাসুন্দা দাঁত মাছ, ঠিক আছে। তাহলে কালা কাসুন্দা দাঁত মর্দন, ঠিক আছে। আর বৃক্ষ মানে তো আমরা জানি সাধারণত যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো এই কঠিনটাকে মনে রাখা। তাহলে গুল্ম মানে ঘাস, ধান, গাছ এগুলো মনে রাখবো। এবার গুল্ম মানে ভালো, গোলাপ জবা, উপর গুল্ম আছে, কালা কাসুন্দা দাঁত মাছ, ঠিক আছে। আবার বৃক্ষ, নাম জাম কাঁঠাল, বৃক্ষ মানে বৃক্ষের মতোই তো মনে হচ্ছে, এগুলো তো ওরকমই গাছ। এবার এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, লেখাগুলো না থাকলে ভালো হবে। যা এখানে মনে রাখবো, এস্টিভেশন মানে পুষ্পপত্র বিন্যাস মানে একটা ফুল থাকবে, আপনি তো বুঝি উদ্ভিদ পত্তি কিন্তু যার ফুল ফল সব থাকে, ঠিক আছে। তার একটা ফুল থাকবে, ফুলের চারপাশে তোমার কি পাপড়িগুলা থাকে না, ঠিক আছে, ওই জন্য বলে পত্র, ওগুলা পুষ্পপত্র বিন্যাস। পাপড়িগুলা কেমনে করে সাজানো আছে, ওগুলো হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এই যে মনে করি এখানে মনে করবো ফুলের কেন্দ্র, এই বাইরে পাপড়িগুলো আছে, এগুলা কেমনে সাজানো এটাই। কারো গুলো লাগানো আছে, কারোগুলা দুই একটা লাগানো আছে, একটার পর একটা লাগানো আছে, কারো সবগুলো লাগানো আছে, এরকমই, কারো 3টা আছে, 5টা আছে, থাক, ঠিক আছে। তাহলে ওগুলো কেমনে সাজানো আছে, এর ইংলিশ নাম কি? এস্টিভেশন। ভার্সিটি পরীক্ষায় এস্টিভেশনই বলবেন, পুষ্পপত্র বিন্যাস বাংলাতে বলবেন, ঠিক আছে। ওই জন্য দুটা নাম এখানে মুখস্থ রাখবে, এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। তাহলে মনে রাখবো প্রথমে মুক্ত, দেখো সবগুলা খোলা আছে না, সবগুলা খোলা দেখাচ্ছে মুক্ত। দেখো তো প্রান্তের দিকে একটু করে স্পষ্ট করে আছে, তাহলে প্রান্ত স্পর্শী বা ভলভেন, ইংরেজি নামটা লাগবে, মুক্ত বা ওপেন, এখানে সব ইংরেজি বাংলা সব মুখস্থ লাগবে, ঠিক আছে। তাহলে প্রান্ত স্পর্শী এসরে মুক্ত মানে ওপেন, প্রান্ত স্পর্শী বা ভলভেন মনে রাখবো যে একটু করে লাগানো আছে, ঠিক আছে, প্রান্তের দিকে স্পষ্ট করে আছে, কিন্তু কেউ কি কারোর ভিতরে ঢুকাই দেওয়া আছে নাই, তাহলে কেউ প্রান্তের দিকে একটু করে আটকানো আছে। এবার দেখবো পাকানো বা টুইস্টেড, দেখো তো একটার ভিতরে একটা ঢুকানো আছে, একটার ভিতরে আরেকটা ঢুকানো আছে, একটা ঢুকানো আছে, ঢুকানো আছে, এটা হচ্ছে প্রান্ত পাকানো, টুইস্টেড মানে টুইস্ট করে দেওয়া আছে, পাকাই দেওয়া সেটা বলছে, ঠিক আছে। ইমব্রিকেন্ট, তাহলে দেখবো যে একটা ঢুকাই দিছে পরে আবার ঢুকায়, আচ্ছা ইমব্রিকেন্ট একটা ঢুকাই দিছে, একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা এইটাই বলছি। ইমব্রিকেন্ট মানে হচ্ছে ওটা কি, প্রতিটাই একটা ঢুকাইছে একটা বেরোছে, একটা ঢুকাইছে একটা বেরোছে না। এখানে দেখবা দেখো এটার ক্ষেত্রে খেয়াল করো, এটা দেখো বাইরে আছে, দুইটারই বাইরে আছে। আরেকটা জিনিস দেখো, এটা দুইটাই ভিতরে আছে, দুইটা বাইরে আছে, ওখানে ওরকম আছে নাই। তাহলে আছে ইমব্রিকেন্ট মানে মনে রাখবো ভিতরে বাইরে, ইন মানে ভিতরে মনে রাখবো, তাহলে ভিতরে বাইরে আছে। আর টুইস্ট মানে পাকানো, সব একটা ভিতরে একটা বাইরে, একটা মানে পাকানো আছে, ঠিক আছে। ইমব্রিকেন্ট মানে ইম, ব্রি মানে মনে রাখবো বাইরে, তাহলে ভিতরে বাইরে, ভিতরের দিকে কেউ আছে একদম দুইটাই ভিতরে, কেউ দুটাই বাইরে, এরকম যদি পাই ইমব্রিকেন্ট। এই ছবিগুলো পরীক্ষা অ্যাড করতে লাগবে, এটা লিখিতের জন্য ইম্পর্টেন্ট। পুষ্পপত্র বলবো কি, পাতার পুষ্পপত্র বিন্যাস, সরি হ্যাঁ সবই চিত্র দেখ কেন হবে না, ওইটা তো আট করবে সব, কেন করবে না, ওদের পড়া পড়ছে না কোথাও পারবে, যদি না পড়ে, যদি না বুঝে যে বাসায় করতে বসে সবাই ঠিক এক করে ফেলবে। এরপর দেখো কুইনাইন কি, কুইনাইন শিয়াল, আচ্ছা কুইন কাইন শিয়াল, কুইন কান শিয়াল, আচ্ছা এখানে কি পার্থক্য দেখা যাচ্ছে দেখো, এটা ভিতরে আছে, একটা আছে, একটা আছে, একটা আছে, আচ্ছা কুইন কাইন শিয়াল। ইমব্রিকেন্ট মানে একটা ভিতরে একটা বাইরে দেখলাম, এখানে ব্যতিক্রম কি হ্যাঁ, এখানে কোনো পাকানো নাই, এখানে পাকানো ছিল বাইরে ভিতরে ছিল, এখানে সবগুলোই হয় বাইরে আছে নাহলে ভিতরে আছে, এরকম দেখো, বুঝছেন? আচ্ছা এরকম আছে, ভিতরে আছে বাইরে আছে, ভিতরে আছে বাইরে আছে, আচ্ছা এখানে একটু মনে হচ্ছে কিন্তু বাইরে আছে, আচ্ছা না বাইরে তো 3টা আছে, এটা মানে ভিতরের দিকে আছে, বাইরের দিকে আচ্ছা, তাহলে দুইটা করে আছে আলাদা আলাদা, একসঙ্গে লাগানো আছে, ভিতরে মানে ভিতরে, ভিতরে মানে ভিতরে। আচ্ছা তুমি বইটাতে কেমন করে দেওয়া আছে, একটা আছে, ইমবিকে মানে একটা নাকি, একটা ভিতরে একটা বাইরে, হ্যাঁ শুধু
ভিতরে ওই একটা আবৃত থাকে ওখানে আচ্ছা দেখো এটা কোথাও পাইছি এখানে একটা ভিতরে একটা বাইরে আর এখানে দুইটা ভিতরে দুইটা বাইরে আর একটা খালি ওই কি করছে টুইস্টের মতো করছে ঠিক আছে তাহলে মনে রাখবো আর ভ্যাক্সিলারি মানে কি ভি এর মতো আকৃতি করছে দেখো একটা ভি বানাইছে একটা এমনি আছে এমনি আছে এমনি আছে এমনি আছে শেষ ঠিক আছে তাহলে প্রথমে আবার শুরু করি সবগুলোই ফাঁকা মুক্ত একটু করে স্পর্শ করছে প্রান্তের দিকে কোনো ভিতরে ঢুকেনি বাইরে হয়নি ভল ব্যান্ড বা প্রান্ত স্পর্শী একটু তাহলে আবার কি এবার কি করছে পেঁচানো মানে পুতরে ঢুকছে বাইরেছে টুইস্টেড বা পাকানো একটা স্পোর্ট বাইরে আসছে ভিতরে তাহলে ইন বাইট এটা ইমব্রিকান তাহলে কেউ আছে এখানে কি এখানে কি আছে দুইটার কাহিনী ভিতরে বাইরে তাহলে কুইন কাইনসিয়াল ঠিক আছে এবার এটা আছে কি ভ্যাক্সিলারি ভিড়ের মতো থাকবে আচ্ছা এখন হলো মনে থাকতেছে না ঠিক আছে এখন আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষা যদি আসে তাহলে তুমি এগুলো আট করে দিবা এগুলোর নামগুলো বললাম নৈবেত্তিকও আসবে এটা নৈবেত্তিক জন্য ইম্পর্টেন্ট বলবে যে কোনটি মুক্ত কোনটি কুইন কাইনসিয়াল কোনটি কি কোনটি ফোর ঠিক আছে এগুলো সূত্র হচ্ছে এটাই প্রথমে মনে রাখবো মুক্ত যে মুক্ত আচ্ছা মুক্তর উদাহরণ কি গন্ধরাজের বৃত্তি ধরো এই রুমটাতে আছে কেউ 10 জন আছে 20 জন আছে একটা লোক আছে গন্ধ করতেছে ওকে বাইর করা দরকার না ওকে মুক্ত করে দাও বাইর করে দাও তাহলে মনে রাখবো গন্ধরাজ নামটা যেখানে আছে ওকে মুক্ত করবো তাহলে যে মুক্ত এস্টিমেশন কোনটির মধ্যে থাকে গন্ধরাজের মধ্যে থাকে তাহলে মনে রাখবো যে লোকটা গন্ধ ঘর থেকে বাইর করা আমরা মুক্ত করে দাও তাহলে মুক্তর উদাহরণ হচ্ছে গন্ধরাজ ঠিক আছে গন্ধরাজের বৃত্তি মানে যে পাপড়িগুলো ঠিক আছে এবার হচ্ছে ভলভ্যান বা প্রান্ত স্পর্শী ভলভ্যান মানে ছুঁয়ে দিচ্ছে আগে একটু টাচ করতেছে কি আজব লোক রে খালি ছুঁয়ে দিচ্ছে আর টাচ করতে আসছে আমাকে একটা মেয়ে বলছে ঠিক আছে তাহলে মনে রাখবো ভলভ্যান আজব ঠিক আছে আচ্ছা তাহলে মনে রাখবো আজব আতা তাহলে আজব ঠিক আছে লিখি তাহলে আজব আতা তাহলে মনে রাখবো আকন্দ জবা বাবলা আর কি আছে আতা আছে না আকন্দ আজব আতা বাবলা তো দিয়ে নাই এগুলো মনে রাখি তাহলে কটা হলো একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা শেষ কি আজব লোক খালি ছুঁয়ে দিতে আসছে মানে প্রান্ত খালি স্পর্শ করতেছে একটু টাচ করতেছে মনে হয় দেবো আজব আতা শুধু ছুঁয়ে দেয় ঠিক আছে তাহলে ভলভ্যান বা প্রান্ত স্পর্শ মানে আজব আতা ঠিক আছে এটা গেল এবার মনে রাখবো টুইস্টেড বা পাকানো যখন একটা দল থাকবে তোমরা অনেকজন আছো আমি তোমাদেরকে কি ঠকাইতে পারবো তাহলে ওরকম জবারও দল আছে জবার দলকে কেউ ঠকাইতে পারবে না ওকে কেউ পাকাইতে পারবে না ওর মধ্যে কেউ পেস সৃষ্টি করতে পারবে না তাহলে কি বলবো টুইস্টেড বা পাকানো জবার দল যখন জবার দল থাকবে একটা দল থাকবে তাকে কেউ পাকাতে পারবে না এটা মনে রাখবো ওকে কবরে পাঠাই দিবে তাহলে বলবো জবার দল কি টুইস্টেড বা পাকানো কেউ পাকাইতে পারতেছে না আবার একটা দল আছে দল থাকলে পাকাইতে পারতেছে না কিসের দল ছিল জবার দল যে ওকে পাকাইতে গেছে কবরে পাঠাই দিবে ঠিক আছে তাহলে মনে থাকবে এখন এরপর আছে কি ইমব্রিকান একটু আগে বললাম ভিতরে বাইরে মানে ভিতরে বাইরে মানে তাহলে যে ভালো লোক তাকে ভিতরে নিসো আর যে খারাপ লোক বাইর করে দাও তাহলে মনে রাখবো কি কৃষ্ণচূড়া মানে প্রেম করছে আর কি ওকে ভাই ভিতরে রাখতে হবে বান্দর লোকটা কালা কাঠান দাও বাইর করো ঠিক আছে তাহলে ভিতরে বাইরে মানে কাগজ ভিতরে রাখবো কারা বাইরে রাখবো কৃষ্ণচূড়া ভালো লোক ফুল একটা প্রেম প্রীতির ব্যাপারে ঠিক আছে আর কালা কাঠান দাও বান্দর লোক বাইর করো তাহলে ইমব্রিকান ভিতরে বাইরে তাহলে ওখানে আমরা উদাহরণগুলো ভিতরে বাইরে মনে রাখবো কেমনে ভিতরে বাইরে ভালো লোক ভিতরে রাখো খারাপ লোকে বাইর করো ঠিক আছে আচ্ছা এবার আছে কুইন কানসিয়াল তাহলে কুইন কানসিয়াল মানে কুইন ঠিক আছে তাহলে কুইন যখন থাকবে একটা রানী আছে রানী খাবার টাবার চাচ্ছে বলছে ওকে সাজানোর জন্য সরিষার ফুল লাগবে ও খাবার চাচ্ছে মনে করে পেয়ারা মনে আনে দিচ্ছে তাহলে কুইন আছে কুইন যাই বলবে মানে রানী যাই বলবে তাকে তাই এনে দিতে হবে সে খাবার চাইছে খাবার সরিষার ফুল চাইছে সরিষা আনছে তাহলে কুইন কি চাইছিল ফুলও চাইছে খাবারও চাইছে মনে রাখবো তাহলে কুইন কাইনসিয়াল মানে পেয়ারা মানে খাবার চাইছে পেয়ারা এনে দিব আর সরিষার ফুলও আনে দেবো ওগুলো চাইছিল ঠিক আছে এবার ভ্যাক্সিলারি মানে মনে করো মাসি বলে না হিন্দুগুলা মনে রাখবো মসি তাহলে মসি থেকে মনে রাখবো মটর সিম ঠিক আছে তা অপরাজিতে একটা লাগাই দেবো কি তাহলে মাসি বা মসি আগের যুগের লোক এদের কাছে আমরা অপরাজিত হবো না তাহলে মাসির কাছে অপরাজিত ওরা কি ওরা আগের লোক আমরা কি ছোটগুলা কি ওদের কাছে ওরা যেটা কথা বলে আমরা শুনতে চাচ্ছি না ঠিক আছে আমরা তো অপরাজিত হতে চাচ্ছি না ওদের কাছে তাহলে কি মসি মানে মাসি মানে কি খালা হিন্দুদের মাসি তাহলে মাসির কাছে আমরা অপরাজিত হবো না ভ্যাক্সিলারি ভি ঠিক আছে মানে আমরা সবসময় কিছুর দিকে থাকতে হচ্ছে উপরের দিকে থাকতে হচ্ছে ভি মানে উপরের দিকে থাকতে যাচ্ছে দেখে মানে সবসময় আমার বস তাহলে কার কাছে অপরাজিত হবো না আমরা সবসময় বস থাকতে যাবো কার কাছ থেকে মাসির কাছে খালার কাছে তাহলে এখন সবগুলোই
বলি আবার নাকি মুখস্থ হয়ে গেছে একটা রিভিশন শেষ তাহলে এগুলা দেখবো না এমনি মনে করার চেষ্টা করো মানে মুক্ত মানে খারাপ লোক গন্ধরাজ গন্ধকচ্ছক বাইর করো ঠিক আছে প্রান্ত স্পর্শী আজব লোক খালি চাষ করতে আসছে ঠিক আছে তা আজব আতা শেষ ঠিক আছে পাকানো কিসের দল থাকলে কথা পাইতে পারবে না জবার দল থাকলে কথা পাইতে পারবে না ঠিক আছে জবার দল মনে রাখবো এবার কি ইমব্রিকেন ভিতরে বাইরে কাউকে বাইরে রাখবো কাউকে ভিতরে যে ভালো কৃষ্ণচূড়া ভালো লোক বাইর করো কি বান্দরক কালাকাসন্দক বাইর করো ঠিক আছে কুইন কানছিলা কুইন মানে রানী রানী যাই চাইবে তাই পাবে শরীর চাইছে প্যারা চাইছিল আনে দিতে লাগবো মসিকে আমরা কি বলছি ভ্যাক্সিলারি মসি মনে রাখবো মানে মাসি মানে মটরশুটি সিম সে যাই চাবে মানে আমরা সবসময় বস থাকতে উপরের দিকে থাকতে যাচ্ছি এরকম বিয়ের মতো যদি থাকে তাহলে কি কুইন কান সরি ভ্যাক্সিলারির উপরের দিকে থাকতে যাচ্ছি তাহলে মাসি মটর সিম মোটর আর সিম অপরাজিত আমরা উপরে দিকে থাকতে মানে জিতে থাকতে চাচ্ছি সবসময় তাহলে উপরে দিকে থাকবে শেষ তুই পরীক্ষায় আসে তুমি সূত্র মারবা বসাবা যাই হোক নমিত থেকে আসলে পারতে লাগবে লিখিত সব পারতে লাগবে ঠিক আছে আচ্ছা এগুলো সব আমার বানানো সূত্র এগুলো পাওয়া না বই পাবো না মসি টসি না কি বললাম বাবলা এগুলো ঠিক আছে এগুলো লিখে রাখবো আজকে বাসায় যাই লিখবো নাহলে পড়া ভুলে যাবো আবার প্লাসেন্টেশন মানে অমরা বিন্যাস এটাও ইম্পর্টেন্ট একটু কি করছি ফুলের পাপড়িগুলা কেমনে সাজানো থাকবে এস্টিভেশন এবার প্লাসেন্টেশন মানে অমরা বিন্যাস অমরা মানে কি আমাদের জননের সময় সাহায্য করার অমরা পর্যায়ে থাকে না ওই অমরা ফুলেরও অমরা আছে ওই অমরাটা আসলে কেমনে সাজানো থাকতে ওটাই হচ্ছে অমরা বিন্যাস ঠিক আছে তো এগুলা ইম্পর্টেন্ট এগুলা আবার কি জানো উদাহরণগুলো দিচ্ছে মটর সিম দিছে না এগুলা বিজ্ঞানীর নামগুলো লাগবে আমি তোমাদের আগে বলছি বিজ্ঞানীর নামগুলো পড়তে বলি না কিন্তু এখানে কেন বলছি এগুলো আসে পারবা দেখছি তাহলে এগুলা বিজ্ঞানীর নামগুলো পড়ে নেবা আমার ওই বইটাতে দেখা টেকনিক লিখে দেওয়া আছে আমার এখন মনে নেই হ্যাঁ মটরশুটির ওখানে বইটাতে লিখে দেওয়া আছে উদ্বাস তো দেয় নাই কিন্তু ওইগুলা লাগতেছে আমি দেখছি পরীক্ষা লাগছে অনেকবারই পরীক্ষা আছে ঢাকা বাসিতে বেশি আসে আছে ওটা দেখা তোমাদের মূল বই আছে ঠিক আছে তাহলে কি এদের বিজ্ঞানীর নামগুলো মুখস্থ করে নেবো এমনি তো পারবোই এখন আমি সূত্র শিখাই দিব আপনিই পারবা ঠিক আছে তাহলে প্রথমেই এদের ছবিগুলোও লাগবে মার্জিনাল দেখো দুই পাশে আছে মার্জিন টানে দিচ্ছি মনে রাখবো তাহলে মার্জিনাল ঠিক আছে এরপর আছে অক্সাইল মানে অক্ষ বরাবর একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ ভেক্টর প্রস্থ তিনটা অক্ষ নিচে পড়ে গেছে তুমি এক্স অক্ষ থাকে ওয়াই অক্ষ থাকে জেড অক্ষ মুজিব ভাই প্রথম কথা কি বললাম মার্জিনাল মানে মার্জিনের মতো দুই পাশে থাকে অক্সাইল মানে তাহলে অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ দেখো তাহলে টানা আছে না তাহলে জেনে হবে অক্ষর মতো আছে অক্ষ তাহলে অক্সাইল অক্সাইল মানে অক্ষ এটা গেল মার্জিন মানে বাইরে থাকবে মানে মার্জিন দুই পাশে আছে এরকম মার্জিনাল এবার ফ্রি সেন্ট্রাল সেন্ট্রাল মানে কি মাঝখানে সব পাশে দেখো তো মুক্ত আছে না এগুলা তাহলে এখানে থাকবে মাঝখানে থাকবে মানে সেন্টারে বাইরে আছে মানে মুক্ত আছে ফ্রি তাহলে ফ্রি সেন্ট্রাল ঠিক আছে ছবি আর্ট করতে কষ্ট হবে এটা মাঝখানে একটা আর্ট করে দিব প্যারাইটাল আচ্ছা প্যারাইটাল তোমাকে তাহলে প্যারা দিচ্ছি আচ্ছা প্যারাইটাল মানে প্যারা দিচ্ছে মনে রাখতে হবে অথবা মনে রাখবো এই পাশে আছে বলবে যে তোমাকে আমরা 4-5 থেকে আটক করছি 3-5 থেকে আটক করছি প্যারা আমরা 4-5 দিয়ে আটক করছি তাহলে মনে রাখবো দেখো এই যে 4-5 দিয়ে আটক 3-5 থেকে আটক করছে তাহলে মনে রাখবো প্যারাইটাল ঠিক আছে ফ্রি মানে মাঝখানে সব কিছু ছড়াই যাচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে মুক্ত হয়ে যাচ্ছে আর প্যারা দিচ্ছে অথবা এটাও এভাবে মনে রাখতে পারো যে ওদেরকে ফ্রি থাকতে দিছিল মানে ওরা মুক্ত এবার ওদেরকে ভিতরের দিকে আটকায় রাখতেছে মানে প্যারা দিচ্ছে প্যারাইটাল প্যারা দেওয়ার জন্য ভিতরে আটকে রাখছে 3 জন আগে আটকে রাখছে প্যারাইটাল তাহলে এবার মনে রাখবো সুপারফিশিয়াল ঠিক আছে সুপারফিশিয়াল তাহলে দেখো সুপার মানে অনেকগুলো থাকতেছে কিসের মতো এটা অনেকগুলো আছে তাহলে মনে সুপার অনেকগুলো আছে মানে অনেক সুপার সব দিকে ফেস মানে সব দিকে ফেসটাকে পাওয়ার করতে যাচ্ছে ফেসিয়াল সুপার ফেসিয়াল ঠিক আছে ওর ছবিটা ওরকম এই দুইটা কাঁচা লাগতে পারে দেখো এই পাশে কি ভালো একটা এই পাশে কি ছোট ছোট মাঝখানে কি লাগাতে নাটির মতো দিচ্ছে না এগুলো লাগবে তো লিখিত কাজ করতে লাগবে লিখিত ইম্পর্টেন্ট এবার কিছু বেজাল বেজাল মানে কি নিচে দিকে থাকবে শক্ত লাগবে একটা মার্জিনাল ছিল মাঝখানে ফাঁকা আছে আচ্ছা বেজাল মানে দেখো একটু হাড়ের মতো দেখাচ্ছে না একটু হাড় মানে শক্ত না
যাতে হাড়গুলোর মধ্যে এরকম থাকে না, পায়ের হাতটা একটু মাঝখানে ঠিক না থাকে, দুই পাশে বাড়ানো থাকে না। তাহলে বেজ মানে কি শক্ত, নিচে যদি তোমার শক্ত না থাকে মাটির নিচে তুমি কেমন টিকে থাকবা, এর মানে শক্ত হাড়ের মতো মনে রাখবো, শক্ত আছে মানে বেজাল, ঠিক আছে। এবার এটা মনে রাখবে এপিকাল, এপিকাল মানে শীর্ষক, এই যেটা উপরে শীর্ষ সুন্দর করে বানাই দিচ্ছে, ডিজাইন করছে, এপিকালের বাংলা অর্থ শীর্ষক, ইংরেজি নাম হচ্ছে এপিকাল, ঠিক আছে। আচ্ছা তোমাদের এটা মনে বলে নেই, মার্জিনালের বাংলা তোমাদের বই দেওয়া আছে, অক্সিজেনের বাংলা আছে, ফ্রি সেন্টারের বাংলা আছে, ওগুলো লাগবে, এগুলো সব ইংলিশে লেখা, এগুলোর বাংলাগুলো লাগবে, এদের বৈজ্ঞানিক নামগুলো লাগবে। এটা হচ্ছে ঢাকা ভার্সিটি একটা পণ্য পাই যাবে, যদি এটা মুখস্থ রাখতে পারো, নাহলে যে কোনো ভার্সিটি পাবা, এইটুকু থেকে আমি বলে দিলাম। কিন্তু 4টা ভার্সিটি বা 5টা ভার্সিটি পরীক্ষা দিবা, ইংলিশ নাম, এখানকার বৈজ্ঞানিক নাম লাগবে, এখানকার ইংলিশগুলো দেওয়া আছে, বাংলা নামগুলো লাগবে, ঠিক আছে। তাহলে একটা পণ্য পাই গেছে ভার্সিটি। আর লিখিত যদি অন্যগুলাকে আসবে না, ওগুলো তো আসবে, কিন্তু ওগুলো আমি গ্যারেন্টি দিই নাই, বলছি ইম্পর্টেন্ট, কিন্তু এখানে গ্যারেন্টি দিলাম। যাও যদি আপনি বোর্ড পরীক্ষা আসে তাহলে ইংলিশ দিয়ে বাংলা যেটা আছে এটা আসবে, কিন্তু ভার্সিটিতে তো পেস মারতে লাগবে, সবাই পারবে, আটকাতে তো লাগবে। তাই এটা দেখছি আমি অনেকবার আসছে, এখানকার বাংলা বলে মুক্ত মধ্য কোনটি, ঠিক আছে, ফ্রি সেন্ট্রাল মুক্ত মধ্য, কারণ কোনটা হবে কেমন বাংলা তো বুঝি তুমি জানো, ওটা মানে তো ফ্রি সেন্ট্রাল ছিল, মাথায় আসতে চাচ্ছে না। আচ্ছা তাহলে আবার একটা রিভিশন দিয়ে দিই, নামগুলো নিচে দেখবাই না, মার্জিন, মার্জিনের মতো মার্জিনাল, অক্ষম অক্সাইল, ফ্রি সেন্ট্রাল, প্যারা দিছিল, প্যারাটাল, সুপারফিশিয়াল, সব দিকে ছাড়া সুপারফিশিয়াল, শক্ত আছে, বেজাল, এটা কি এপিকাল, উপরে দিয়ে শিষ্যটা সুন্দর করে সাজাই দিয়েছে, এমনি মুখস্থ হয়ে গেছে, আর কি লাগে। হ্যাঁ এখন নৈমিত্তিকের জন্য বা লিখিতের জন্য যেটা বলুক, কোনটার উদাহরণ কোনটা লাগে আমরা জানি। তাহলে আবার মনে রাখি, মার্জিনাল, মার্জিনের জায়গায় যেটা থাকবে মসি আবার নিয়ে আসবে, মতে ওখানে মসি বললাম না, আবার এখানে মসিই করবো, মানে মাসি করবো, মার্জিনালের ম, এখানকে আবার মসি আবার নিয়ে চলে আসবো, আবার মোটর সিম হচ্ছে মার্জিনাল। এবার বলবে ফ্রি সেন্ট্রাল, ওদের তনু ভাই আছে, তনু ভাইকে চিনো, ওদের জন্য সুতো বানাইছি, তনু ভাইকে, ঠিক আছে, তনু ভাইকে ফ্রি দিয়ে দেবো সব কিছু, যার জন্য আছে সব তনু ভাইকে আমি ফ্রি দিব, ঠিক আছে। তাই যে তুত নুনিয়া শাক, তনু তনুর তো নতুন নু, তাহলে তনু ভাইয়ের জন্য সব ফ্রি, ঠিক আছে। ফ্রি যদি হয় তাহলে তনু ভাইকে ফ্রি দিব, ঠিক আছে। যেহেতু ভাইয়ের বন্ধু, ওনার জন্য সূত্র বানাইছে, এগুলো কিন্তু বই পাবো না, এগুলো বইয়ে পাবো না, ঠিক আছে। বই হয়তো অন্য সূত্র আছে, এই সূত্র আমার বানানো। আচ্ছা তাহলে মার্জিনাল মানে মসি, তনু ভাইকে সব ফ্রি দিয়ে দিছি, তুত নুনিয়া শাক, কাকে ফ্রি দিয়েছিলাম, তনু। আচ্ছা ভেজাল মানে কি বলছিলাম একটু শক্ত লাগবে, সূর্যই তো প্রধান, সূর্যমুখী, ত্রিধারা মানে সব কিছু ধরে রাখতেছে, ও তো আবার শক্ত, ধান ধারা নিয়ে একটা ধানটা খালি মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আবার বেজাল মানে শক্ত লাগবে, সূর্য বস অবশ্যই সে শক্ত হবেই, ত্রিধারা মানে ধরে রাখতেছে, আর ধারা মানে ধারা, ওখানে একটা ধানটা নিয়ে চলে আসবে ধারার সাথে, ঠিক আছে, হয়ে গেল। আর কি আচ্ছা অক্সাইল মানে কি, অক্ষ, এভাবে মনে রাখবো না, কিন্তু অক্সাইলের ছবিটা চিন্তা করছিলাম, অক্ষ আট করেছিলাম, একটা জবা ফুলের মতো এমনি ছিল, আমি বলছিলাম দেখতেই ওরকম, দেখো জবা ফুলের মতো, তাহলে অক্সাইলের উদাহরণ কি, জবা, দেখতে ওরকম ছিল, ওটা আমার কোনো সূত্রের দরকার নেই, ঠিক আছে গেল। এবার বলবো কি এপিকাল মানে শীর্ষক, শীর্ষে কে থাকবে, ধ্বনি যারা থাকে, ঠিক আছে। তাহলে বলবো কি, আচ্ছা এপিকাল মানে শীর্ষক, ধনিয়া আর কি বলে, আচ্ছা ধনিয়া আর লাল পাতা, সূত্রটা কি লেখা আছে আমার, আমরা যত ক্লাস ওগুলো তো পেলাম, এতদিন মনে রাখছি, সবগুলো থাকে। আচ্ছা কি বলতেছি আমরা, এপিকাল না, ধনিয়া সময় ওই যে ধনিয়া মানে কি টাকা, বলে লাল লাল হয়ে গেছে, তাইলে বলবো কি ধনিয়া কারা, শীর্ষিকা থাকবে যারা বল, সবচেয়ে উপরের পর্যায়ের লোক তোলাই, তাইলে ধন সম্পদ দিয়ে লাল হয়ে গেছে, লালে লাল, টাকায় লালে লাল, ঠিক আছে। তাহলে মনে রাখবো শীর্ষ মানে সবার উপরে, মানে ধনী ব্যক্তি মানে টাকায় লালে লাল, ঠিক আছে। তাহলে ধনিয়া লতা পাতা, ঠিক আছে। এই ভিডিওটা থাকবে, তোমরা হয়তো দেখে নিও, তোমাদের নোট করে নাও, এখন তো সবগুলো তোলার সময় নেই। আচ্ছা এবার কি সুপারফিশিয়াল, ওটা বলো তো, সুপারফিশিয়ালটা এখানেই দেখো, একটা কি পদ্মা ফুলের মতো লাগতেছে না, তাহলে ওখানে একটা আছে, পদ্মা মানে শাপলা ফুল, পদ্ম ফুল, হ্যাঁ শাপলা ফুল, পদ্ম ফুল, শেষ করি নাকি। আচ্ছা এবার প্যারাটাল মানে চারপাশে থাকবে, আচ্ছা প্যারাটা কি থাকবে, প্যারা মানে কি, তুমি ব্যবসা করতেছো, ব্যবসা লস খাই গেছে, তাহলে প্যারা না তোমার লস, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার শুরু করি, একবার রিভিশন, কারণ এটা কেন এত বড়, লিখিতের জন্য ইম্পর্টেন্ট, নৈতিকের জন্য ইম্পর্টেন্ট। মার্জিনের মতো মার্জিনাল, তারপর এটা কি অক্সাল,
তারপরে চারটে কি ফ্রি ফ্রি হয়ে গেছে সেন্ট্রাল, তারপর কি প্যারা দিচ্ছে আর কে রাখতেছে প্যারাইটাল, সুপারফিসিয়াল, বেজাল, এপিকাল, শীর্ষের দিকে আছে সাজানো। আবার এখানে এর নিচে দেখবো না, এগুলো দিয়ে উদাহরণগুলো বলার চেষ্টা করবো। কি বলে মার্জিনাল মানে মসি বলছিলাম, মোটর সিম, এটা কি ছিল ফ্রি সেন্ট্রাল, কাকে ফিরে দিয়েছিলাম, কাকে ফিরে দিয়েছিলাম, এটা আমি 2 নম্বর আসছি না, ফ্রি কাকে দিয়েছিলাম, তুনু ভাই তুত নুনিয়া শাক। এবার কি ফ্রি, আচ্ছা এটা তাহলে অক্সা ছিল, অক্সা মানে অক্ষ ছিল, দেখতে কেমন জবা ফুল ছিল। আচ্ছা ফ্রি কাকে দিয়েছিলাম, ফ্রি সেন্ট্রাল, তনু ভাইকে তুত নুনিয়া শাক। এবার কি ছিল এটা প্যারা দিচ্ছে, প্যারা ডাল লাগা, তাহলে প্যারা কি হয়, ব্যবসায় লস খাইছে, তাহলে লাউ শশা, শশা। সুপারফিসিয়াল দেখতে পদ্মা ফুল শাপলা ফুলের মতো, পদ্মা শাপলা। রেজাল্ট মানে শক্ত লাগবে, সূর্য লাগবে, ত্রিধারা লাগবে, ধান লাগবে, ঠিক আছে। এপিকাল মানে শীর্ষক, শীর্ষে কারা থাকে যারা ধনী হয়, তাহলে ধনিয়া লালে লাল হয়ে গেছে টাকা দিয়ে, লতা পাতা সে। আচ্ছা এবার পুষ্পবিন্যাস, আচ্ছা পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি, পুষ্পগুলো হইলো, এবার পুষ্পগুলো ফুলগুলো একটা গাছে ফুলগুলো কেমনে কেমনে থাকবে, ঠিক আছে। আগে পড়ছিলাম কেমন এস্টিভেশন, মানে পাপড়িগুলো কেমনে থাকবে, একটা ফুলের মধ্যে পাপড়িগুলো ওঠা হচ্ছে এস্টিভেশন বা পুষ্প পত্র বিন্যাস। এটা কি বলতেছি, পুষ্পবিন্যাস, একটা গাছে যে অনেকগুলো ফুল থাকে ছিল তো ছিল, এই ফুলগুলো তাহলে কেমনে থাকবে, এটা হচ্ছে এটা, বুঝছো তো। ওটা পুষ্পপত্র, একটা ফুলের অনেকগুলো পাতা কেমনে থাকবে, এটা ফুলগুলো কেমনে থাকবে একটা গাছের মধ্যে, ঠিক আছে। আর একটা কি দেখলাম, একটু আগে দেখলাম মানে যে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন, ইংরেজি নামগুলো লাগবে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে শুরু করি। রেড সিম, এখানে উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। পুষ্পবিন্যাস, পত্র না কিন্তু পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি তোমার 9টায় পড়ছিলাম। হ্যাঁ এবার মনে রাখো রে সিম, রে সিমের স আছে সরিষা, ঠিক আছে। স্পাইক মানে স্টাইল করতেছে, চুলের স্টাইল করতেছে, রজনী ফুল দিয়ে স্টাইল করতেছে, রজনীগন্ধা, আচ্ছা আপাং, ঠিক আছে। আচ্ছা রজনীগন্ধা ফুল দিয়ে স্টাইল করে একটা মেঘলা রাস্তা, যেটা মেঘে পাচ্ছে বলছে আপা ভালো আছেন, ঠিক আছে। তাহলে চুলের স্টাইল করছে, রাস্তায় গেছে, মেঘা আপা বলে ডাক দেওয়া শুরু করছে, ঠিক আছে। তাহলে স্পাইক মানে চুলের স্টাইল, রজনীগন্ধা ফুল নিছে, মেয়ে দেখা ভাই আপা বলছে, ঠিক আছে, এটা গেল। এবার স্পাইক লেট, ওকে স্পাইক স্টাইল করতে পারছিল, এবার লেট মানে লেস মনে করবো, তাহলে স্টাইল নাই ওর লোকটা। তাহলে ধান গাছ একটু কোনো আঘাত করলে উল্টো পড়ে যাচ্ছে, গমের গাছ একটু আঘাত করলে উল্টো পড়ে যাচ্ছে, তাই স্টাইল নাই, ওর চুলের কোনো স্টাইল নাই। তাহলে মনে রাখবো ধান গম ঘাস সবগুলো মিলে গেছে, ঠিক আছে। তাহলে স্টাইল মানে থাকবে, স্টাইল নাই মানে এগুলা, এটা সহজে পড়ে যাচ্ছে। অথবা এটা মনে রাখতে আমরা যার স্টাইল নেওয়া ধান গম ক্ষেত বাড়ি কাজ করে বেড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার বলবো ক্যাপিচুলাম বা শিরোমঞ্জরি। আচ্ছা ক্যাপিচুলাম বা শিরোমঞ্জরি, এটা লেখা আছে। এমনি তো মনে হয় যে শিরোমঞ্জরি মাথায় গুচ্ছ আকার থাকে, যেমন গাঁদা ফুল তো গুচ্ছ আকার থাকে, ফুলটা যে গুচ্ছ। আচ্ছা তাহলে এটা মনে রাখো, শিরোমঞ্জরি মানে তোমার মাথায় সাজাবে কি গাঁদা ফুল, সূর্যমুখী ফুল, ডালিয়া ফুল দিয়ে সাজাবে, এটা মনে রাখো, ঠিক আছে। মানে আমার কাছে যে সব 2 মাস পর নিজে নিজে টেকনিক বানানো শিখে যাবে, নিজের বানাতে পারবে। আমি কেমনে শিখছি, ওই 9-10-এ পড়ছিলাম ওরকম স্যারের কাছে, তখন আপনি টেকনিক বানানো শিখে গেছি কেমনে না কেমন। তোমার যখন কয়েকদিন পর মাস দেখবে তোমার বানায় পাঠাচ্ছে, তুমি যেমন নিজেই বলতে পারলা যে মাথাটা এমনি করে সাজাবে, আস্তে আস্তে মাথায় ঢুয়ে যায় কেমন করে বানাতে লাগে। তাহলে এটা আবার বলি, রেসিম শয়ের সরিষা, ঠিক আছে। স্পাইক মানে স্টাইল করছে, গন্ধা রজনীগন্ধা একটা ফুল নিচে একটা মেয়েকে আপা বলে রাখতে গেছে ফুলটা নিয়ে হাতে। স্পাইক লেট কোনো স্টাইল নাই, ধান নম্বরে কাম করে বেড়াচ্ছে, ঠিক আছে। অথবা ওদের স্টাইল নেই, ওরা এমনি নেতিয়ে পড়তেছে, যেভাবে মনে রাখো তোমার। আচ্ছা ক্যাপিচুলাম বা শিরোমঞ্জরি মাথাকে সাজাবে কেমনে, গাঁদা ফুল, সূর্যমুখী ফুল, ডালিয়া ফুল দিয়ে মাথাকে সাজাবে। আচ্ছা এবার সাইমোস, মনে রাখবা সাইমের সাইম মনে রাখছিলাম আমি, আমাকে কেউ ফুল দিতে আসছিল, কোন ফুল দিতে আসছে অত বেশি ভালো নামেও যেন জবাব দিছে, গোলাপ দেয় না, ঠিক আছে। ঠিক আছে তাহলে আমার নামটা মনে রাখা দিলাম, সাইম ভাইকে দেখিয়েছে কি জবা ফুল দিছিল, গোলাপ ফুল পাওয়া যোগ্য না, ঠিক আছে। হইলো ওটাগুলো হইলো। আচ্ছা এবারে তাহলে কি এখানে দেখি নিচের কোনটি এস্টিমেশন প্রকার নয়, সুপারফিসিয়াল। আচ্ছা টুইস্টেড ছিল, ওপেন ছিল, ভরবেন ছিল, সুপারফিসিয়াল, হ্যাঁ সুপারফিসিয়াল বানান দিয়ে তাহলে কাজটা করছে। নিচে কোনটি এস্টিমেশন, আচ্ছা এস্টিমেশন মানে কি বলতো, পুষ্প পত্রবিন্যাস, আর প্লাসেন্টেশন অমরা বিন্যাস, এগুলো তো অমরা বিন্যাস, ওপেন না সরি প্রকার নয় সুপারফিসিয়াল। হ্যাঁ পুষ্পবিন্যাস মানে কি, এস্টিমেশন মানে পুষ্পবিন্যাস না,
সুপারফিশিয়াল কি সুপারফিশিয়াল প্লাস ইন্টারেস্টের প্রকার হচ্ছে এস্টিমেশন বা আছে আমরা মিলে আসি এটা যখন হ্যাঁ এটা তো তোমার ছিল অমরা বিন্যাসে আইগুলো তো তোমার পুত্র পুত্র তাহলে এটা হবে না ওই জন্য ঠিক আছে না এই যে কালার লাগিয়ে দিতে পারে ঠিক আছে কি তো হুম আচ্ছা এবার পড়ি এটা কি বলবো তুমি টিভিতে সোনিয়ার যখন দেখতে যাও বলবো কি আহটটা কি জাদুর জিনিস না একটা আহট তাহলে সম্পূর্ণ জাদুর জিনিস সম্পূর্ণ জাদুর জিনিস হ্যাঁ লেখ 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 যা দুধ জায়গায় হলে ধুই লিখবো কিন্তু কুলা কি হয় কুলা তো বাস্তবে আমরা কুলা দিয়ে তো ধান টান কি নাড়া দিই নাকি কুলা এটা তো বাস্তব নাকি বলে উল্লেখ কি কি যা তাহলে আহট সম্পূর্ণ জাদু 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 জিনিসপত্র জাদু দেখাচ্ছে এখানে কিন্তু কুলা দিয়ে তো আসলে কুলা থাকে আমাদের কুলা দিয়ে আমরা কি করি ধান টান নাড়া দিই ঠিক করে গেলে ঠিক আছে তাহলে মনে রাখবো আহট হচ্ছে মনে রাখবো জবা ধুতুরা হচ্ছে সম্পূর্ণ ফুল হ্যাঁ সম্পূর্ণ বল ঠিক আছে আর কুলা এটা ক দিয়ে হচ্ছে তোমার কুমড়া কুমড়া আর লাউ হবে তোমার অসম্পূর্ণ ফুল ঠিক আছে এখন দেখো এটা মুখস্থ আছে হুম এই তো পড়ছিল আচ্ছা পড়ছে তো ভালো সম্পূর্ণ হলো কি তাহলে সম্পূর্ণ জাদু হলো জবা ধুতুরা এটা হচ্ছে উভলিঙ্গ এটা মনে রাখা যাবে এরা উভলিঙ্গ সব বৈশিষ্ট্যদের আছে তাইলে জবা ধুতুরা কি উভলিঙ্গ হয় এরা সম্পূর্ণ ওরা তাহলে এক লিঙ্গ অসম্পূর্ণ অসম্পূর্ণ এগুলো পরে এখানে পাওয়া সব কিছু ঠিক আছে তা উভলিঙ্গ পাইছো এগুলা পাইছো শেষ ঠিক আছে এবার আসি আমরা পুষ্প গর্ভাশয় আচ্ছা এইটা পড়তে লাগবে এটা হচ্ছে আমার এইখানে লেখা আছে গর্ভাশয় একটা ধরা যা আছে একটা নাম লিখছি গর্ভাশয় একটা গর্ভপাত লিখবো অনেক কিছু লিখবো ঠিক আছে তাই কেমনে প্রকাশ করে একটা গ দিয়ে গর্ভাশয় ঠিক আছে দেখো যদি গর্ভাশয় নিচে থাকে কার ফুলটার নিচে কোনো কোনো ফুলের ধরো যে একটু উপরের দিকে আছে কোনো নিচের দিকে আছে পুরো ফুলটাকে উপরে ধরে রাখছে নিচে আছে কি গর্ভাশয় অথবা নিচে একটু ফুলের অংশ আছে তারপর গর্ভাশয় আছে এরকম দিয়ে প্রকারভেদ করে তাহলে গর্ভাশয়ের গ লিখবো গর্ভাশয়ের নিচে নিচে যদি নিচে থাকে নিচে বাকি সব উপরে মানে গর্ভাশয়টা সবার নিচে আছে কোনো ফুলের তাহলে ওটাকে প্রকাশ করবো গ দিয়ে নিচে একটা দাগ দিয়ে দিবো একটু করে আমি আসবো বলতে কেন বলতেছি একটা ফুলের যখন সংকেত লিখতে লাগে ফুলের সংকেত লেখার সময় যেই ফুলের গর্ভাশয়টা কি আছে সবার নিচে থাকবে ফুলের যে বাকি অংশগুলো সবার উপরে থাকবে তাহলে ওটা প্রকাশ করবো গ দিয়ে নিচে একটা দাগ দেবো মানে গর্ভাশয় নিচে এবার যদি এরকম করি গ দিয়ে উপরে দিছি তাহলে গর্ভাশয় উপরে ফুলের ইয়াগুলো নিচে থাকবে ঠিক আছে তাহলে এটা আসলে গর্ভাশয়ের চিহ্ন গর্ভাশয়ের নিচে বাকি সব উপরে ঠিক আছে এখন এরকম যদি থাকে ওগুলোকে কী বলবো আসলে যদি গর্ভপাত বা হাইপো গাইনাস এগুলো গর্ভাশয় আচ্ছা গর্ভপাত বা হাইপো গাইনাস না তাহলে গর্ভাশয় এটাকে বলো গর্ভ আচ্ছা সবগুলোকে পরে দেখি গর্ভকটি বা পেরিগাইনাস অধগর্ভ মানে একটা ফুল চিন্তা করলাম এটা ফুল ঠিক আছে মানে যদি উপরে থাকে তাহলে অধিগর্ভ মনে রাখবো যদি গর্ভকটি মানে এই বরাবর আমাদের ঠিক আছে তাহলে পেরিগাইনাস মানে তোমার চারপাশে আছে তার মানে এই পাশে আছে গর্ভাশয় ঠিক আছে আর যদি গর্ভশীষ তাহলে এটা হবে নিচের দিকে যদি তোমার কি বলে গর্ভপাত পাত মানে নিচের দিকে থাকে গর্ভপাত মানে পা ঠিক আছে পাদচাকতি নিচের চাকতি তোমার যদি ইয়া পড়ো সাইটে বলছি ওর নাম কি সেকেন্ড দ্বিতীয় পত্রে লোকের নাম মনে থাকে না কি যে করবো আচ্ছা থাক নাম মনে থাকে কি আর করা আচ্ছা ধরো তাইলে মনে রাখবো গর্ভপাত মানে নিচের দিকে পাদচাকতি যেহেতু বলে তাহলে যদি নিচের দিকে লিখবো এটা ঠিক আছে যদি গর্ভকটি বা পেরিগেনাস তাহলে আমাদের কি হবে এটা হবে সোজা হবে এটা বাদ হবে যদি বলে গর্ভশীর্ষ মানে উপরের দিকে আছে তাহলে এটা লিখবো উপরের দিকে ঠিক আছে আচ্ছা দেখি অধগর্ভ বা নিচ আচ্ছা অধগর্ভ গর্ভাশয় গর্ভশীর্ষ বা গর্ভশীর্ষ আচ্ছা নিচে উদাহরণগুলো দেখি কি হচ্ছে তোমাদের বই অবশ্য দেওয়া আছে না বুঝি এটা দেখে নিও ভালো মানে কেউ ওইটা হবে কোটিটা ঠিক আছে মাঝখানে মানে গর্ভবতী নিয়ে থাকবে একটা উপর একটা নিচে ঠিক আছে বাইরে যে আমার সাবজেক্ট না এগুলো তোমাদের জন্য খালি দেখতেছ আচ্ছা এগুলো তোমাদের ছিল 9-10 প্রকৃত ফল আম জাম লিচু ঠিক আছে ওই জন্য এগুলো আমি কোনো সূত্র বানাই নাই প্রকৃতগুলো অপ্রকৃত ছিল আপেল সরল ফল ছিল আম গুচ্ছিত এই পর্যন্ত পুরোটাই 9-10 ছিল এবার মনে রাখবো ক্যারি অফ সিস তাহলে ক্যারি অফ সিস এটা মুখস্থ রাখতে লাগবে ঠিক আছে এগুলা একটু পরে কাজে লাগবে আবার
তাহলে ধান গমকে মনে রাখবো ক্যারি অফ সিস, ঠিক আছে? তাহলে তুমি চাকরি করতে গেছো, তুমি পড়ালেখা করতেছো, চাকরি পাইলা না, মানে শেষ অপশন কি? কেরিয়ার তো করতে লাগবে, ধান গম কৃষি কাজ করবা, না তো কাজ নাই, তাহলে ধান গম করে কৃষি কাজ করবা, তাহলে ক্যারিয়ার তোমার শেষ, এমন একটা কাজই করবা, অপশন শেষ অপশন ক্যারি অফ সিস, ঠিক আছে? ওপরে ওগুলো 9-10 ছিল, ওগুলো আমরা বাদ, তোমরা মুখস্থ গান করো। তাহলে এখনকার জন্য কি ক্যারি অফ সিস, শেষ অপশন ধান গম চাষ করা, মানে কৃষি কাজ করে ভাত খাবো, ঠিক আছে? তাহলে ক্যারি অফ সিস। বেরি, চারপাশে বেড়া দিবা। মানুষ কি পেয়ারা বাগানে পেয়ারা চুরি করে, কলা গাছে কলা চুরি করে, চারপাশে বেড়া দেওয়া দরকার আছে না? টমেটোর বাগানে টমেটো চুরি করে, বেগুন চুরি করে, তাহলে মনে রাখবো এই ক্ষেতগুলোতে বেড়া দিতে লাগবে, মানে বেরির উদাহরণ হচ্ছে কলা, টমেটো, বেগুন, পেয়ারা, ঠিক আছে? ধান বাড়ি কিন্তু পাহারা দিতে লাগে না, সেটা এগুলো বাড়িতে পাহারা দিতে হয়। তাহলে যেহেতু নামটার সাথে মিলে গেছে বেরি, তাহলে মনে রাখবো এগুলোতে পাহারা দিব, চারপাশে বেড়া দিতে লাগবে। আচ্ছা, এবার ক্যাপসিউল, ক্যাপসিউল মনে রাখবো তাহলে ধুতুরা, ঢেঁড়স, পাট। আচ্ছা, এটা কিন্তু সূত্রকে লিখছিলাম, ফল ফল নাই। ক্যাপসিউল, ধরো যে ক্যাপচার মানে কি? কোনো কিছু জ্ঞান অর্জন করা, ঠিক আছে? জ্ঞান অর্জন করা, তুমি ক্যাপচার করতে পারতেছো না, কিন্তু বারবার পরীক্ষায় আসতেছে, তো এইসব জিনিস বারবার আসতে ওগুলো ভালো লাগবে তোমার, তো বলবো ওইসব জিনিস দেখলে আমি পাত মারে দিই, ঠিক আছে? তাহলে বললাম পা দে ঢু, ঠিক আছে? তাহলে পা দুই কাটে, এটা ঢে মনে দিয়ে মনে করবা, ঢু মনে করবা, ঠিক আছে? ওইসব দেখলে আমি পাতে দিই, ঠিক আছে? আমি পারতেছি না, এগুলো মনে রাখতে পারি, ঠিক আছে? ক্যাপচার করতে পারতেছি না, মনে রাখতে পারতেছি, ঠিক আছে? তাহলে মনে করবা ক্যাপসিউল পাতে দিই, ঠিক আছে? সাইজ অফ কাপ, কাপে কি করে? ধনে পাতা দিয়ে চা খাওয়া, ঠিক আছে? সাইজ অফ কাপ মানে চা খাওয়া, কিসের চা? ধনে পাতার চা। সাইজ অফ কাপ মানে ধনে, ঠিক আছে? তাহলে এগুলা আম, জাম, লিচু ছিল, অপকৃত ছিল আপেল, সরল ছিল আম, গুচ্ছিত ছিল আতা। আতা মতো এমনি বোঝাচ্ছে, গুচ্ছিত ফল একটা, ঠিক আছে না? সরল মানে আমের তো কোনো কঠিন নাই। আপেল, আচ্ছা আপেল যে কেন হইলো আমি বুঝি না, মুখস্থ করছি আমি, কেন দিয়ে গুচ্ছিত বললো আমি বুঝলাম না, একটাই তো ফল। আচ্ছা, অপকৃত ফল কেন দিয়ে ওকে অপকৃত বললো জানি না ভাই, গাছ গাছালি নিয়ে পড়তে লাগবে। প্রকৃত মানে এটা ঠিক আছে, এটা ফলের মতো লাগে, আমরা ফলে হিসেবে চিনি, আম, জাম, লিচু, ঠিক আছে না? তাহলে অপকৃত হলে আপেল, সরল মানে আম বুঝলাম, সরল একটা। এটা ওভাবে বোঝাই দিত, মানে প্রকৃত বললে মানে কথা থেকে আমি তৈরি হলে প্রকৃত ফল। আচ্ছা, আমরা ওইটা ছিলাম, এই মনে আছে। আর ক্যারি অপশিস মানে একটাই অপশন, ধান গাম করবো, বেরি মানে চারপাশে বেড়া দিব, ক্যাপসিউল মানে বললাম যে আমি ক্যাপচার করতে পারছি না, ধরতে পারছি না, তো ওই সব জিনিস দেখলে দিই, ঠিক আছে? তার সাইজ কাপ মানে ধনে পরে শেষ। এই উদাহরণগুলো তো মানুষ মনে রাখতে পারে না, এই সূত্র তো সবার কাছে নাই ভাই, এলাই মেডিকেলে আসে, এগুলো এত সহজে মনে রাখতে পারে না, এই টেকনিক ছাড়া এলা জীবন এর লিখিত জনের পড়ে হতে আসবে। তাহলে বলবে পার্থক্য বসে একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য, ঠিক আছে? তাহলে একবীজপত্রী, আমি একবীজপত্রী কোনগুলো ছিল আবার শুরুতে ফিরে আসে, কোনগুলো ছিল? একবীজপত্রী, দ্বিবীজপত্রী, মানে একবীজপত্রী ধরা যায় আমরা কি বললাম, আম তো ছিলাম না, দ্বিবীজপত্রী ওদের প্রধান মূলটা কেমন ছিল? প্রধান মূল ছিল ওদের, আর গুচ্ছমূল কাজ ছিল। তাহলে দ্বিবীজপত্রী, একবীজপত্রী ছিল দ্বিবীজপত্রী গুচ্ছমূল, যেরকম সরি একবীজপত্রী গুচ্ছমূল, যেরকম ধানের ফলটা, ধানটাতে একটাই বীজ। তাহলে এখানে চিন্তা করার সময় যা একটা আমের গাছ চিন্তা করবে, একটা ধানের গাছ চিন্তা করবে, বাকিগুলো এখন পড়াশোনা শুরু করে, ঠিক আছে? তাহলে দেখো অধিকাংশ বিরোধ, এটা কি একবীজপত্রী না? বিরোধ মানে বললাম না ভাঙে যাবে সহজেই, কাজে লাগতেছে। এটা ধান গাছ, আম গাছ। আচ্ছা, এটা বৃক্ষ জাতীয় হবে, মনে রাখবো। তোমার পরীক্ষা আছে গ নাম্বারে, তুমি লিখবা এটা বিরোধ জাতীয়, ওটা বৃক্ষ জাতীয়, কি সমস্যা? এগুলো সাধারণ, ঠিক আছে? বলবো আরো সব ধরনের অস্থানিক বা গুচ্ছ প্রকৃতি, যেমন রাখবা ওদের মূলটা কেমন? গুচ্ছ না ধানের, ওদের কি প্রধান থাকবে, ঠিক আছে? শেষ। আবার মনে রাখবা ধান গাছ কি সমান ধান বলছিলাম না, ওদেরটা কেমন থাকবে? জালিকা গান না, সবই পরে আসছে, ঠিক আছে? এবার প্রধান পত্র, মুকুল, প্রশস্ত, কাণ্ড বেষ্টক, ওদের কাণ্ডগুলা থাকে না এরকম করে, দাগ দাগ দেওয়া থাকে না ধানের, তাহলে কণ্ড বেষ্টক, কণ্ড দিয়ে ভাগ করা, বেষ্টন করে। আচ্ছা, এদেরটা কেমন থাকে? পত্রমূল প্রশস্ত। আচ্ছা, এদের পাতার মূলটা থাকবে প্রশস্ত, এই পাতাগুলো বড় বড় থাকবে। ধানের পাতার কি পত্রমূল প্রশস্ত, পত্রমূল প্রশস্ত, আচ্ছা দুটাই প্রশস্ত থাকবে। কাণ্ড বেষ্টক নয়, এদের কাণ্ড বেষ্টন করে থাকবে না, এরকম নাই, ঠিক আছে?
তাহলে মনে রাখবো এদের কাণ্ড বৈষ্টক, ওদের কাণ্ড বৈষ্টক নয়। আচ্ছা, ট্রাইমেরাস এটা থাকবে টেট্রাইমেরাস। মনে রাখবো এত ছোটখাটো লোক 3 লাগবে, বড় খাতা আটকা রাখা 4 লাগবে, 4 মানে টেট্রা। তাদের কি একটা পুষ্পটা, পুষ্পটা থাকবে 3টা, ওদের থাকবে 4টা, বা পেন্টামেরাসও হতে পারে। ঠিক আছে, তাহলে বলবো কি পুষ্প ট্রাইমেরাস, ওদেরটা টেট্রা বা পেন্টামেরাস করে দেয়। বীজ, এদের বীজপত্র একটি থাকবে, পড়ছিলাম নামটা দিয়েছে জন্য। ওদের কটা থাকবে? 2টা থাকবে। এবার বদ্ধ প্রকৃতির ধানকে আটকে রাখতেছে না, বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। আচ্ছা, ছড়ানো থাকে এবং সাধারণত গৌণ বৃদ্ধি ঘটে না, এটা গৌণ বৃদ্ধি ঘটে না। এবার মনে রাখবো চিকন একটা গাছ, ঠিক আছে, এদের কি মোটা হচ্ছে, মোটাই তো গৌণ বৃদ্ধির জন্য হয়, বেশি মোটা হচ্ছে তাহলে এমনি মনে রাখতে পারি, এদের গৌণ বৃদ্ধি ঘটে না। ওরা যেহেতু গাছগুলো মোটা হচ্ছে, ওদের গৌণ বৃদ্ধি ঘটে। একটা আম গাছের যেটা মোটা হয়, মোটা তো গৌণ বৃদ্ধির জন্য হয়, আর প্রাথমিক বৃদ্ধির জন্য যেটা হয় ওটা তো লম্বা হয়। ঠিক আছে, তাহলে এইভাবে মনে রাখতে পারি এটার গৌণ বৃদ্ধি ঘটে না, ওটার ঘটে। তাহলে বীজপত্র, এই যে ধানগুলো একদম সবার উপরে থাকে না, শীর্ষ পার্শ্বীয় থাকে, আম টাম ডাল তো ছড়ানো থাকে। ঠিক আছে, এবার কি বলবো গুণ মুকুল, এটা আবার পার্শ্বে, এদের গুণটা থাকবে পার্শ্বে থাকবে আবার। তাই একটা কিন্তু মনে রাখবো একটা জিনিস ওর শীর্ষে থাকে, কোনটা? ধান শালি শীর্ষে থাকে। তাহলে মনে রাখবো ভ্রূণটা থাকবে পাশে। একটা যদি মনে রাখতে পারে তাহলে উল্টা হবে ওটা কথা, এখানে তো উল্টা বাজে, এর শিষ্য এখানে পাশে, পাশে শিষ্য, মনে থাকবে। একটু তো পড়াশোনা করতে লাগবে, কেমন হবে এলা বাদ দিলাম নাকি? ওর বাবা বইয়ে সুন্দর করে লেখা দেওয়া আছে, এটা হুবহু একদম দেওয়া আছে। তো এটা একটা পড়ে নিলাম না, দেখবো এখানেও হুবহু হুকুমে মিল আছে। আবার চিন্তা করবা, এটা এখন আমার পোয়াশি আর মালবেসি গোত্রের বৈশিষ্ট্য। কিছু কিছু মানে ওই যে গাছগুলো আছে না আমাদের, যেগুলো উদ্ভিদ আছে, এই উদ্ভিদগুলোকে আবার আমরা ছেলে 2টা গোত্রে ভাগ করতে পারি, বংশ বা গোত্র। তো একটাকে বলতে পোয়াশি, একটা হলো মালবেসি। ঠিক আছে, তাহলে আবার মনে রাখা দিব, পোয়াশি মানে হচ্ছে তোমার, পোয়াশি মানে আমরা ধান গাছ, আবার মনে রাখবো ধান গাছটা। ঠিক আছে, ধান গাছ, এর মনে করো জবা ফুলটা। ঠিক আছে, তাহলে আবার পড়া শুরু করবো, দেখবো অনেকগুলো মিল পাই গেছে, পড়ালাম না দেখি এগুলো। ঠিক আছে, বলেই তো দিলাম ওষুধ। এবার আপেল কি ধরনের পরে আসলাম, এবার তোমাদের পরীক্ষায় আট করতে পারবে। ঠিক আছে, তোমাদের বই দেখো ছবিটা দেওয়া আছে, আমি খালি একটু বলি। তাহলে প্রথমেই জবা ফুলের এটা বলবে কি পুষ্পের প্রতীক ও সংকেত লেখো। এটা একটা আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর একটা ধানের আছে, ওটা এর থেকে একটু কমে নেবে। পরীক্ষা হলে এটা সম্ভাবনা বেশি, এটা 80%, ওটা 20%, ওটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে বলবে ধানের পুষ্প সংকেত লেখো অথবা জবা ফুলের পুষ্প সংকেত লেখো। এইটা তো আমাদের পড়াইছিল কে? ওই যে আমার প্র্যাকটিক্যাল ছিল না, একটা টাইটেল লেখা, নিচে যে লেখাটা আছে না, হ্যাঁ, V5 দলমন্ডল 5, এটা হচ্ছে পুষ্প সংকেত, এটা হচ্ছে কি বলছে প্রতীক। যদি প্রতীক চাই তাহলে এটা আট করবা, সংকেত বলে এটা লিখে দিবা। নৈমিত্তিক আসবে কোনটি জবা ফুলের পুষ্প সংকেত, তাহলে এটা দেখবা কোনখানে আছে। এটা আমাদের প্র্যাকটিক্যাল পড়াইছিল। আর ধান গাছেরটা আছে ওটা দেখতেছি, এটা আগে পড়ে নি। ছবি আট করার সময় তাহলে কি করবা, প্রথমে একটা দিবা, বলছে যে প্রতীক আট করো, তাহলে 5টা কি করবা এরকম আট করে দিবা। হ্যাঁ, তারপর এদের দেখো তো, এরপরে এগুলা কি জানি আছে, পুংদণ্ড, পুংদণ্ড, হ্যাঁ, ঠিক আছে, পুংস্তবক, এগুলা নাম পুংস্তবক। পুংদণ্ড, পুংকেশর, ওই যে মাথাটা আছে পুংকেশর, এটা আচ্ছা, পুংস্তবক সব মিলে কি নাম পুংস্তবক। ঠিক আছে, ওটাই পুংস্তবক। তাহলে তারপর কি আছে তোমার দল আছে, এবার কি উপদল বা বৃত্তি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এগুলো এখন পড়া শুরু করি আবার ভালো করে। এটা আমার মুস্তাফ আছে ছবিটা। ছবিটা মুছে গেছে, তাহলে তো ভালোই। দেখো এখানে দেখে আমরা অনেক কিছু বলতে পারি। এটা যে এখানে তো পুষ্পগুলা কি সবাইগুলো সংযুক্ত না পরস্পরের সাথে, কয়টা আছে গণনা শেষ করতে পারবো? ইনফিনিটি। তাহলে আমরা এখানে দেখি আর এখানে পড়ি দেখো, তোমাদের পরীক্ষায় যদি কিছুই না থাকে তখন 2টাই দেবো, যদি শুধু একটা চাই একটা দেবো। সংকেত বলে সংকেত, প্রতীক বলে প্রতীক। কিছুই না চাইলে যদি ওই ফুলটা সম্পর্কে লেখা তাহলে 2টা দিয়ে দেবো, 2টা চাইলে তো 2টা দিবই। তাহলে প্রথমে একটা দিব প্লাস, প্লাস দিয়ে এরকম করে দিব। ঠিক আছে, যদি ছেলে হয় তাহলে নিচের দিকে এরকম করে থাকবে। ছেলে মেয়ের জন্য আছে কেন নাই ভাই, এমনি ব্যবস্থা করো। তাহলে একটা দিব এরকম করে দিব, জবা ফুলের জন্য এরকম আছে, নিচে একটা প্লাস চিহ্ন দিয়ে দিব। তাহলে এই 2টা প্রথম দিনে এমনি মুখস্থ। উপবৃত্তি 5টা, বৃত্তি 5টা, তাহলে দেখো এখানে প্রথমে উপবৃত্তি, মানে এগুলা কিন্তু আমার বৃত্তি ছিল বা দল, এগুলা হচ্ছে বাইরেটা উপবৃত্তি। এইগুলা হচ্ছে উপবৃত্তি হ্যাঁ, বা বৃত্তাংশ চিন্তা করতে হবে। আর এইগুলা হচ্ছে বৃত্তি, এইগুলা হচ্ছে তোমার দলমণ্ডল। দলমন্ডল, আচ্ছা, যখন লিখে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে তোমার উপবৃত্তি কয়টা আছে? 5টা। উপবৃত্তি কোনগুলা? এই যেগুলা না, হ্যাঁ, সেই পুরের গুলা। ওগুলো কি সংযুক্ত পরস্পরের সাথে? না, আলাদা, ওই জন্য কোনো ব্র্যাকেট দেয় না। ঠিক আছে, আবার দেখো এবার কি বলছে, এবার বৃত্তি দেওয়া আছে 5টা,
সমঝোত। 5টা বিজি ধরো পরস্পর সাথে লাগাই দেওয়া আছে না, হ্যাঁ। তাহলে এই জন্য 5টা ব্রাকেট দিয়েছি। দলমণ্ডলগুলো কি পরস্পর সাথে লাগাই দেওয়া আছে, এই যেগুলো দলমণ্ডল না না লাগা দেয়া নেই। নাই, তাহলে ওই জন্য 5টা আছে কিন্তু যুক্ত নাই। এবার সে পুংস্তবকগুলো এগুলা দেখো পরস্পরের সাথে যুক্ত কিন্তু কয়টা আমি জানি না, ওই জন্য ইনফিনিটি। ইনফিনিটি। ঠিক আছে, এবার আছে গর্ভাশয় যেটা, তাহলে নিচে দাগ দেওয়া আছে। নিচে দাগ একটু আগে কি বলছিলাম নাই? আচ্ছা এটা তুমি একটু বই থেকে দেখে নিও, নিচে থাকলে কি উপরে থাকে, ঠিক আছে? আমি তো বায়োলজি টিচার না ভাই। আচ্ছা এমনি মনে রাখতে পারছো দেখো নাকি? ওইটা তোমরা বাসায় কেমন এটা 4-5 বার লিখবা, মানে পরীক্ষা ভালো না। এটা থেকে ছবি বানাবা, ছবি থেকে এটা লিখবা, আচ্ছা ঠিক 4-5 বার প্র্যাকটিস, এটা পরীক্ষা আসবে। ওকে। আচ্ছা এটা তাহলে ধানের জন্য ওরকম আছে, দেখে নিবা। আচ্ছা আচ্ছা। একই তো জিনিস বুঝে গেলাম, ব্রাকেট থাকা মানে যুক্ত না থাকলে নিচে থাকলে মানে গর্ভপাত না শিষ্য, এগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ। তাহলে আমাদের এটা হচ্ছে গুরুত্ব, এটা আসবে। এই বইকারের নামগুলো তো অবশ্যই লাগবে, ওখানে আরো বই আরো বেশি আছে কয়েকটা, তাহলে খুঁজে বের করবো এখানে যে কটা দিচ্ছে এগুলো নিশ্চয়ই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এগুলো বইকারের নামগুলো একটু দেখি তো মনে রাখবে এখানে। আমার বইটা আছে না এখানে? বাস। ভাই এখানে লেখা রাখছি না এখানে রাখছি, এটা ওদের বার করবো ফটো। বাসটা মনে থাকবে তো বিজ্ঞানী বাস আর 96 থেকে 112। ধানের বেদের নাম মনে থাকবে, গমেরও থাকবে, ভুট্টা থাকবে, ভুট্টা থাকবে। আচ্ছা এখানে কিটা মালবেসি না পোয়াসি? পোস্তি উপস্থিত গোত্রের। ওর মধ্যে আছে গুরুত এরা কি? আচ্ছা এরা বই গেল এর মালবেসি বলছে না, হ্যাঁ। মোটরশরীর জন্য পিজিএম সার্টিফিকেট এগুলো তোমার মুখস্থ, আমি এগুলো মুখস্থ দিতে জানা লিখি না, এটা আবার এখানে মোটরশরীরে দেয় না। এখানে যে কয়েকটা আছে তোমার এই বইটা আমার লিখে দেওয়া আছে, টেকনিকগুলো এখানে দেখে নিবে তুমি, লিখে দেওয়া না বুঝতে কালকে দেখাবা, টেকনিক লিখে দেওয়া আছে, এগুলো টেকনিক সব টেকনিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জবা বিকাশ সিনেসিস মনে আছে? এগুলা দিলে মুখস্থ, ঠিক আছে? মুখস্থ করার টেকনিক বই দেওয়া আছে, দেখো শেষ অধ্যায় শেষ। কি লাগবে ইম্পর্টেন্ট, হ্যাঁ তো দেওয়া নাই এটা গুরুত্ব মানে যেটা বলা নেই আর কি। যে বলবে কি মালবেসি গোত্রের গুরুত্বপূর্ণ গুরুত্ব কেন ব্যাখ্যা করো, ঘনামার দিয়ে দিচ্ছে দিয়ে জবা ফুলের গুরুত্ব ব্যাখ্যা করো, ঢেঁড়স কার উদাহরণ দেখে নিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওদের তোমাকে পরীক্ষা বলবে যে একটা সবজি খাচ্ছে, এটা এই উপকারিতা হবে, তুমি উপকারিতা পড়ে নেবা, তখন বলবে এর পুষ্পপত্র বিন্যাস, এটা কী হবে পরীক্ষায় একটা মানে এই জন্য কি সৃজনশীলগুলো দেখলে হয়ে গেল কেমন খাচ্ছে। ওদের শেষ, ওদের শেষ।